তুমি আজ আবারও রুম এলোমেলো করেছো? গুছানোর রুম দেখলেই আমার হাত চুলকায়। তাই আর সরি, আমি এতটা কুচকাচ না। আমি যেমন তেমনই, বুঝলেন? আমার জানা মতে মেয়েরা সবসময় ফিটফাট হয়, কিন্তু তুমি তো পুরো ভিন্ন। বাই দ্য ওয়ে, আমার এখন মাইকেল মধুসূদন দত্তের এই লাইনটা মনে পড়ছে। কোন লাইন? আমার জন্মগ্রহণের উল্টো পিঠে, তাই আমার সব কিছুই উল্টো। যেমন তুমি একজন মেয়ে হয়েও অন্যদের গুণ নেই। এই শুনুন, কারোর সাথে আমার তুলনা করবে না, তাহলে আমার আতা মাঝি সাতাকলি হয়ে যাবে, বুঝলেন? তুমি ওই ছেলের প্রপোজ অ্যাকসেপ্ট করলে কখন? কার প্রপোজ? শোভনের। আপনার কি, আমি একটা কেন 100টা প্রেম করব? হোয়াটস ইওর প্রবলেম? আপাতত আমার কোনো প্রবলেম নেই, বাট আমার ফ্যামিলি নামটা তোমার নামের সাথে জড়িয়ে আছে। তাই বলছি, এমন কিছু করো না যেন আমার ফ্যামিলির রেপুটেশন নষ্ট হয়। আন্ডারস্ট্যান্ড? মাহিরের কথায় শ্রাবণী ভেঙচি কাটে। শুভ্র প্রভাতের আগমন ঘটেছে কিছুক্ষণ হলো। মেদিনীতে ঠান্ডা আবহাওয়া বিরাজমান। রাতের শেষ দিকে প্রবল ধারে বর্ষণ হওয়ায় চারপাশে উষ্ণ আবহাওয়া শীতলে চাপা পড়ে আছে। শুভ্র নীলচে আকাশে ধূসর রঙের পুঞ্জ পুঞ্জ মেঘরাশি দিক বেদিক ছুটে চলেছে। সূর্যের প্রখর তাপেও আজ মেদিনীর শীতল আবহাওয়ার কবজায়। ঘড়ির কাঁটায় 9টা ছুঁই ছুঁই। মাহির রেডি হয়ে নিচে বসে আছে। অফিসে আজ ইম্পর্টেন্ট মিটিং আছে। তার মধ্যে আজ শ্রাবণীর ফাইনাল ইয়ারের এক্সাম। 10টা হতে পরীক্ষা শুরু, কিন্তু শ্রাবণীর এখনো নিচে আসার নাম নেই। বিয়ের 7 মাস চলছে মায়ের শ্রাবণীর, কিন্তু এতদিনের শ্রাবণীর সময়ের সম্পর্কে এতটুকু জাগ্রত করতে মাহের ব্যর্থ। মাহির এবার ঘড়ির দিকে তাকিয়ে উপরে উঠতে নিলে শ্রাবণী রেডি হয়ে নিচে নামছে দেখে থেমে যায়। মাহির বিনা শব্দে গিয়ে খাবার টেবিলে বসে। মাহিরের বাবা আগেই খেয়ে চলে গেছে। মাহির আর শ্রাবণী বসতেই মাহিরের মা ওদের খাবার দেয়। ওরা চুপচাপ খেয়ে বেরিয়ে পড়ে। সায়ন নীরকে নামিয়ে শ্রাবণীর জন্য ওয়েট করতে থাকে। নীরও গেটে সামনে দাঁড়িয়ে আছে। কিছুক্ষণের মধ্যেই মাহির আর শ্রাবণী এসে উপস্থিত হয়। শ্রাবণী দৌড়ে এসে সায়নকে জড়িয়ে ধরে। সায়নও শ্রাবণীকে জড়িয়ে ধরে। কেমন আছিস চোরদা? ভালো, তুই? ভালো। ঠান্ডা মাথায় এক্সাম দিবি, কেমন? আর একদম দুষ্টুমি করবি না, ওকে? আমি হুদা দুষ্টুমি করি, তোর বউ সাধু, তাই না? তোদের মাঝে আমাকে টানিস কেন, হারামি? তোর 14 গোষ্ঠী হারাবি। আমার 14 গোষ্ঠীর মধ্যে তুই আছিস। ব্যাস থামো দুজনেই, আর চুপচাপ হলরুমে যাও। শ্রাবণী সায়নের অগোচরে মাহিরকে ভেঙচি কেটে চলে যায়। নীর আলতো হেসে শ্রাবণীর পেছন পেছন চলে যায়। মাহির সায়ন কিছুক্ষণ কথা বলে দুজনই অফিসে চলে যায়। বিয়ের তো বছর পেরিয়ে আরেক বছর হতে চললো, কই এখনো তোমার ছোট ছেলের বউ তো একটা বাচ্চা দিতে পারলো না। তোমার ছোট বউ বন্ধা নাকি? না দেখে শুনে হুট করে ছেলেটার ঘাড়ে এমন একটা মেয়ে চাপিয়ে দিলে যার মা হওয়ারও ক্ষমতা নেই। বলি কি আপা, আমাদের সায়নের আরেকটা বিয়ে দাও। ছেলেটারও তো বাবা ডাক শুনতে ইচ্ছে হয়, কিন্তু আমাদের সায়ন তো অনেক চাপা স্বভাবের, তাই মুখ ফুটে কিছু বলতে পারছে না। সায়নের ফুপির মুখে এমন খারাপ কথা শুনে নীরের চোখ ঝাপসা হয়ে আসে। বাড়িতে এখন কোনো ছেলে মানুষই নেই, সবাই অফিসে। সায়নের ফুপি সকালেই এসেছিল। এখন সন্ধ্যা গড়িয়ে রাত 7:45 বাজে। সবাই বসার রুমে বসে আড্ডা দিচ্ছিল। তখনই সায়নের ফুপি এমন বিশ্রী কথা বলে ওঠে। এশা রিহি প্রচন্ড বিরক্ত হয়ে অসহায় দৃষ্টিতে নীরের দিকে তাকায়। নীর মাথা নিচু করে চুপচাপ বসে আছে। সায়নের মা রেগে বলে, এ বিষয়ে তোমার না ভাবলেও হবে। আর নীরের বয়সই বা কত? এইটুকু মেয়ে যার মধ্যে থেকে এখনো বাচ্চা স্বভাবই যায়নি, সে বাচ্চা সামলাবে কিভাবে? আর সায়ন নিজ ইচ্ছায় বিয়ে করেছে, ওকে কেউ চাপিয়ে দেয়নি। কি জানি বাপু, আমাদের বাড়ির পাশে একটা মেয়ে ইন্টারে পড়ে। ওই তো 7 মাস হলো বিয়ে হয়েছে, এখন সে 3 মাসের অন্তঃসত্ত্বা। আর এই মেয়ে তো 2 বছর হতে চললো, এখনো কোনো কিছুই হচ্ছে না। আমার তো মনে হয় ওর বাপ মা চালাকি করে আমাদের সায়নের ঘাড়ে ওনাকে বন্ধা মেয়েকে চাপিয়ে দিয়েছে। নীর ফুপিয়ে কেঁদে ওঠে। ধরা গলায় বলে, আমাকে যা বলার বলুন, আমার মা বাবাকে খারাপ কিছু বলবেন না দয়া করে। নীরের কথায় সায়নের ফুপি ব্যঙ্গ করে বলে, নিজের মা বাপের দোষ থেকে লাভ নেই। আমি ওদের মতো এত বোকা নই যে তোমাদের চাল বুঝবো না। রূপ দেখিয়ে আমার ভাইয়ের ছেলেকে পাগল করে বিয়ে করে
এখন একটা বাচ্চা দিতে পারছো না, আবার আসো বড় বড় কথা বলতে। সায়নের ফুপির এমন তিক্ত কথা নীর সইতে না পেরে কোনো রকমের শাড়ি সামলে দৌড়ে উপরে চলে যায়। পেছন থেকে রিহি এসা ডাকলেও নীর জবাব দেয় না। সায়নের মা নীরকে বাজে কথা বলায় সায়নের ফুপির সাথে অনেক রাগারাগি হয়, কিন্তু তাতে সায়নের ফুপির কোনো ভ্রুক্ষেপ নেই। রিহি আর এশাও যথেষ্ট বিরক্ত হয়ে মন খারাপ করে যে যার রুমে যায়। ওয়াক থু, এগুলো কে বানিয়েছে? মাহিরের কথায় শ্রাবণী মুখটা কাচুমাচু করে বলে, আমি এটা কি আইটেম ডিয়ার বউ? ডিম পোলাও। ও, কিভাবে রান্না করেছো? আর তুমি রান্না করতে আসলে কেন? তো কি হয়েছে, আমার তো এক্সাম শেষ, আর মা বাবাও তো গ্রামে গিয়েছে খালামণির বাড়িতে, তাই ভাবলাম আমি রান্না করি। জানেন, আমি যখন বেস্টুকে ছোটটাকে কিছু রান্না করে খাওয়াতাম, ওরা তৃপ্তি করে খেয়ে খুব প্রশংসা করতো। কিন্তু আপনি এমন করলেন কেন? ওরা তোমাকে অত্যাধিক ভালোবাসে, তাই এই হাল। বাই দ্য ওয়ে, কিভাবে রান্না করছো? ওই আগে সয়াবিন তেল দিয়েছি, তারপর ওই আস্ত পেঁয়াজগুলো দিয়েছি, কাঁচামরিচ, লবণ, হলুদ সব 7 চামচ করে দিয়েছি। পরে পোলাওয়ের চাল দিয়ে ঢেকে দিয়েছি। তারপর আধা ঘন্টা পর পোলাও হতেই ডিম ভেঙে পোলাওয়ের মধ্যে দিয়ে নামিয়ে ফেলেছি। ও গড! মাহির মাথায় হাত দিয়ে বসে পড়ে। ভাগ্য ভালো এই রেসিপি অন্য কেউ খায়নি, তাহলে নির্ঘাত হার্ট অ্যাটাক করতো। যেমন লবণ হয়েছে, তেমনি ঝাল, হলুদ আর কাঁচা ডিমের বিশ্রী গন্ধ। মাহির দ্রুত পানি নিয়ে ঢকঢক করে পানি খেয়ে শ্রাবণীর সামনে হাত জোর করে বলে, তুমি আর দয়া করিয়া তোমার এই স্পেশাল রেসিপি করো না। বিশেষ করে অন্য কাউকে খাওয়াবে তো নাই, তাহলে ওরা 2 মিনিটে হার্ট অ্যাটাক করবে। কেন, ভালো হয়নি? না, খুব ভালো হয়েছে। তাই তো বললাম কাউকে করে খাইও না, তাহলে ওরা জানতে চাইবে কিভাবে বানিয়েছো, আর তারা বানিয়ে নিজের মানুষদের খাইয়ে নিজের নাম কিনে নেবে। কিন্তু প্রকৃতপক্ষে তো তারা এটা নিজেরা বানায়নি, তোমার কাছ থেকে রেসিপি নিয়েছে, তাই না? তাই বলছি কাউকে বলো না, বুঝলে? ঠিক বলেছেন, আজকাল কাউকে বিশ্বাস করে দায়। আমি কাউকে বলবো না। ওকে, তাহলে আমি একটু টেস্ট করে দেখি। এই না, আচমকা মাহিরের চেঁচানোতে শ্রাবণী হতভম্ব হয়ে মাহিরের দিকে তাকায়। মাহিরের চোখে মুখে আতঙ্ক স্পষ্ট। শ্রাবণীকে এভাবে তাকিয়ে থাকতে দেখে মাহির বোকা হাসে, হাসতে হাসতে বলে, এটা তুমি কার জন্য বানিয়েছো? আপনার জন্য। তাহলে তুমি কেন খাচ্ছ? আমার জিনিস আমি কাউকে ভাগ করি না, আর এটা যদি হয় তার হাতের স্পেশাল রান্না, তাহলে তো কথাই নেই। আমি এই ভাগ কাউকে দিচ্ছি না, বুঝলে? তাহলে আমি কি খাবো? ওয়েট, আমি তোমাকে নুডলস করে দিচ্ছি। এত রাতে বাইরের স্ট্রিট ফুড খেতে হবে না। আপনি বানাবেন? তো কি তোমার শোভন এসে বানিয়ে দিয়ে যাবে? চুপচাপ ওখানে গিয়ে বসো। হঠাৎ মাহিরের গম্ভীরতা দেখে শ্রাবণী ভ্যাবাচাকা খেয়ে যায়। বিয়ের 1 বছর হতে চললো, এখনো পর্যন্ত শ্রাবণী মাহিরকে বুঝতে পারলো না। বাকি জীবনে বুঝবে বলে মনেও হয় না। এই ছেলে হাসতে হাসতে রেগে যায়, আবার রাখতে রাখতে হেসে দেয়। আজব। শ্রাবণীও কথা না বাড়িয়ে চুপচাপ মাহিরের পেছন পেছন রান্নাঘরে গিয়ে পাশেই দাঁড়িয়ে থাকে। মাহির গম্ভীর দৃষ্টিতে একবার শ্রাবণীর দিকে তাকিয়ে পুনরায় নিজের কাজে মনোযোগ দেয়। শ্রাবণী বিস্কুটের বয়াম খুলে বিস্কুট খেতে শুরু করে। হঠাৎ ডাইনিং টেবিলে শ্রাবণীর ফোন বেজে ওঠে। শ্রাবণীর হাত বুকিং থাকায় অগত্যা মাহিরকেই বাধ্য হয়ে যেতে হয়, কিন্তু ফোনের স্ক্রিনে আননোন নাম্বার দেখে মাহিরের ব্রু কুঁচকে আসে। মাহির ফোন নিয়ে শ্রাবণীর কাছে যায়। কে ফোন দিয়েছে? জানি না, আননোন নাম্বার। রিসিভ করে লাউড স্পিকারে দেন। যদি তোমার এক্স বা বর্তমান বয়ফ্রেন্ড হয়ে থাকে? আপনার মতে আমি ঘরের স্বামী রেখে বাইরের পুরুষদের সাথে সম্পর্ক রাখবো? ইউ মিন টু সে আমি পরক্রিয়া করি? সবসময় বেশি বোঝাই কাজ তোমার। এই নাও। বলেই মাহির ফোনটা রিসিভ করে লাউড স্পিকারে দিয়ে পাশে রাখে, কিন্তু ফোনের ওপাশ থেকে কথা ভেসে আসতেই দুজন চমকে যায়। শ্রাবণী চমকে মাহিরের দিকে তাকায়। মাহির রেগে পুরো লাল হয়ে গেছে, কপালের শিরা ফুলে উঠেছে, চোখ রাগে টকবক করছে। হ্যালো জান পাখি, কেমন আছো? শোভনের মুখে শ্রাবণীকে জান পাখি ডাক শুনতে পেয়েই মাহির রাগে মুষ্টিমেয় করে নেয়। শ্রাবণী ভয়ে ভয়ে মাহিরের দিকে তাকায়। শ্রাবণীর উত্তর না পেয়ে শোভন পুনরায় বলে, ময়না পাখি, কথা বলছো না কেন? আমি শোভন।
তোমার প্রেমে অন্ধ হয়ে গেছি। মাহির এবার রাগ কন্ট্রোল করতে না পেরে তাতে দাঁত চেপে বলে, আপাতত তোর জান পাখি ময়না পাখি এখানে নেই, আমি আছি। শ্রাবণীর ফোনে পুরুষালী কণ্ঠে সুমন চমকে যায়। সুমন নিজেকে ধাতস্থ করে বলে, কে আপনি? আর ওর ফোন আপনার কাছে কেন? আমি ওর হাজব্যান্ড হই। তোর লজ্জা করে না রাত বিরতে একটা বিবাহিত মেয়েকে ফোন দিয়ে ডিস্টার্ব করিস? শালা, তোকে আমি 14 শিকের ভাত খাইয়ে ছাড়বো, পরে বুঝবি স্টেজিং করার মজা। এত শখ থাকলে বিয়ে করে তোর বউকে গিয়ে এসব ডাক। কোলাঙ্গার একটা, ফোন কাট, কাট ফোন। আর একদিন যদি এই নাম্বারে ভুলেও যদি কল দিস, তোর নামে আমি এমন কেস কোর্টে তুলব, আজীবন জেলে থাকতে হবে, বদমাইশ কোথাকার। শেষের কথাগুলো মাহির ধমকে বলে। মাহিরের ধমকে শ্রাবণী ভয়ে পুরো নেতিয়ে যায়। এমনি বেচারি কোনো দোষ না করে উঠতে বসতে দিনরাত 24 ঘন্টা ছাড় খায়, এখন আবার এই শোভন না গোভনের জন্য বকা সহ্য করতে হবে। মাহির ফোনটা সজোরে টেবিলে ছুঁড়ে মারে, কড়াইয়ের ভাজা ডিম ডাস্টবিনে ফেলে দেয়। নুডলস আবার জায়গায় মতো রেখে দিয়ে চলে যেতে নিলে শ্রাবণী আমতা আমতা করে বলে, আমার খাবার বানাবেন না। শ্রাবণীর কথা এবার মাহিরের মাথায় রাগ চেপে যায়। রাগের বশে মাহির শ্রাবণীকে কিচেনের দেয়ালের সাথে 2 হাত চেপে ধরে হাতের কাচের ছুরি ভেঙে হাতের অনেকাংশ কেটে তরল বর্ণের রক্ত গড়িয়ে পড়তে শুরু করে। কিন্তু তাতে মাহিরের কোনো ভ্রুক্ষেপ নেই। মাহির তো অগ্নিদৃষ্টিতে শ্রাবণীর মুখের দিকে তাকিয়ে আছে। ব্যথায় শ্রাবণীর চোখের কর্নিশে পানি এসে জমে। মাহির রাগে চেঁচিয়ে বলে, ওই ডাফারটার কাছে তোর নাম্বার গেল কি করে? কবে জুটিয়েছিস একে? একটু আগেই তো কত বড় বড় কথা বলছিলি। এই তোর ভালো মানুষের নমুনা? রাত বিরতে প্রেমিক ফোন দেয়, আমি না থাকলে বুঝি তুই এইসব করিস? মাহিরের কথা শুনে শ্রাবণী এবার শব্দ করে কেঁদে দেয়। কাঁদতে কাঁদতে বলে, বিশ্বাস করুন, আমি ওকে নাম্বার দিইনি। আর আপনি এসব কি বলছেন? ওর সাথে আমার কিছু নেই, বিলিভ মি। তুই না দিলে নাম্বার কোথায় পেল? তোর নাম্বার কি লোকাল বাসের মতো, যার ইচ্ছে সেই উঠতে পারে, আবার যার ইচ্ছে সে কল দিয়ে এসব বলতে পারে? আমি নাম্বার দিইনি, বিশ্বাস করুন। কিভাবে বিশ্বাস করি বল? ওই দিন তো তুই ওর প্রপোজ পেয়ে হেসেছিলি, তাই না? আর তোর নীরবতাই তো সম্মতির লক্ষণ ছিল। আমি কি বুঝি না? আমি তো আপনাকে দেখিয়ে হাসি এসেছিলাম, কিন্তু বিশ্বাস করুন, ওর প্রতি আমার কোনো ফিলিংস নেই। জেলাস? তুই আমাকে জেলাস করতে চাস কেন? তুই কি ভেবেছিস তোকে বিয়ে করেছি বলে, ঘরে জায়গা দিয়েছি বলে মনেও জায়গা দেব? নো, নেভার। আমি তোকে ভালোবাসি না, বুঝলি? তাই নেক্সট টাইম এসব করিস না। আর তোর শোভনকে বলে দিস এটা ভদ্রলোকের বাড়ি, আর তোর সাথে আমাদের বাড়ির রেপুটেশন জড়িয়ে আছে। তাই এমন কিছু করিস না যেন রেপুটেশন নষ্ট হয়। মাইন্ড ইট। মাহির শ্রাবণীকে ধাক্কা দিয়ে সরিয়ে গটগট করে চলে যায়। শ্রাবণী তাল সামলাতে না পেরে ফ্লোরে পড়ে যায়। হাতের অনেকাংশ ছিলে রক্ত গড়িয়ে পড়ে। শ্রাবণী ওখানে বসেই কেঁদে দেয়। বারবার কানে একটা কথাই পাচ্ছে, মাহির ওকে ভালোবাসে না। তাতে ওর কেন কষ্ট হচ্ছে? শ্বাস নিতে কেন পারছে না? তবে কি এখান থেকেই শুরু হবে আরেকটা ভালোবাসার নতুন অধ্যায়? কি ব্যাপার মিসেস নীর, মুখটা এমন হয়ে আছে কেন? আপনার কোনো কারণে রেগে আছেন আমার উপরে? এভাবে শুয়ে আছেন কেন? জ্বরটা আসলো নাকি? এবারও নীর চুপ। সায়নের এবার বেশ খটকা লাগে। সায়ন ঘড়িটা টেবিলে রেখে দ্রুত পায়ে নীরের দিকে এগিয়ে যায়। নীর চোখে হাত দিয়ে শুয়ে আছে। সায়ন নীরের পাশে বসে চোখ থেকে হাত সরায়। সঙ্গে সঙ্গে নীর চোখ মেলে তাকায়। নীরের রক্তবর্ণ চোখ থেকে সায়নের বুকটা ধক করে ওঠে। সায়ন নীরকে টেনে উঠিয়ে গালে হাত দিয়ে বলে, কি হয়েছে তোমার? কান্না করছো কেন? শরীর খারাপ লাগছে? মা বাবার কথা মনে পড়ছে? কি হলো? চুপ করে আছে কেন? কথা বলো নীর। ভালোবাসেন আমায়? নীরের শান্ত স্বরে এমন একটা কথা শুনে সায়ন দমে যায়। হঠাৎ নীরের এমন প্রশ্ন শুনে সায়ন বেশ অপ্রস্তুত হয়ে পড়ে। সায়ন কথা ঘুরিয়ে বলে, এসব কথা পরে বলো, আগে বলো তোমার কি হয়েছে। আপনি আমায় ভালোবাসেন? নীর, আমি তোমাকে কিছু জিজ্ঞেস করছি। ভালোবাসেন আমায়? সায়নের মেজাজ বিগড়ে যায়। সায়ন চট করে উঠে চেঁচিয়ে বলে, কি তখন থেকে এক কথা বলছো? কিসের ভালোবাসা? কি আছে এই ওয়ার্ডে? আর এইসব কথা তোমার মাথায় কে ঢুকিয়েছে? সায়নের কথায় নীর তার ছেলের হাসি হাসে। সায়ন রেগে মেগে রুম থেকে বেরিয়ে যায়।
নীর সায়নের উত্তর পেয়ে চোখের পানি মুছে কাভার্ডের দিকে এগিয়ে যায়। সায়ন নিজেদের রুম ক্রস করে আসতেই রিহি সায়নকে আটকে দেয়। সায়ন রিহির দিকে তাকায়। রিহি অসহায় সুরে বলে, তুমি মেয়েটাকে এভাবে বকলে? মেয়েটা কি খুব খারাপ বা অসাধ্য কোনো কিছু জিজ্ঞেস করেছিল? প্রতিটা মেয়েরই এই উত্তর জানার অধিকার আছে, নীরেরও আছে, কিন্তু নীর ভুল মানুষকে করেছে। বাট জানো সায়ন, আজ তুমি কাজটা ঠিক করনি নীরের সাথে। তুমিও এই বিহেভটা না করলেই পারতে। তোমরা এই কষ্ট কিভাবে বুঝবে যখন একটা মেয়ের মাতৃত্ব ক্ষমতা নিয়ে প্রশ্ন ওঠে? রিহির কথায় সায়ন ভ্রু কুঁচকে তাকায়। রিহি বুঝতে পেরে নিজের সব ঘটনা সায়নকে খুলে বলে। সায়ন রাগে নিজের চুলে হাত চালাতে শুরু করে। এক পর্যায়ে দেয়ালে সজোরে পাঞ্চ মেরে অস্পষ্ট সুরে বলে ওঠে, ও শিট। মাহি নিজের রাগ কমতে শ্রাবণীর সাথে করা ব্যবহারের জন্য অনুতপ্ত হয়। নিজের ভুল বুঝতে পেরে মাহি শ্রাবণীর আসার জন্য অপেক্ষা করতে থাকে। মাহিরের ভাবনা, শ্রাবণী আসলে মাহি সরি বলে নেবে। কিন্তু আধ ঘন্টার উপর হতে চললো শ্রাবণীকে আসতে না দেখে মাহিরের খটকা লাগে। মাহির নিচে নেমে চারিদিকে চোখ বুলিয়ে শ্রাবণীকে কোথাও পায় না। হঠাৎ কিচেনের কথা মনে পড়তেই মাহির কিচেনের দিকে অগ্রসর হয়। কিচেনে এসে শ্রাবণীকে মেঝেতে ঘুমন্ত অবস্থায় পেয়ে মাহির বোকা বনে যায়। এমন সিরিয়াস মুহূর্তেই মেয়ের ঘুম আসলো কিভাবে, এটাই মাহির ভেবে পাচ্ছে না। মাহির শ্রাবণীকে কোলে তুলে রুমের দিকে অগ্রসর হয়। রুমে এসে শ্রাবণীকে বেডে শুয়ে লাইট অফ করে নিজেও শ্রাবণীর পাশে শুয়ে পড়ে। ঘরের আবছা নীলাভ ডিম লাইটের আলোয় শ্রাবণীর শ্যামবর্ণার মুখশ্রীর দিকে তাকিয়ে আছে মাহির। চোখের পাপড়িগুলো সিক্ত হয়ে আছে, চোখ দুটো বেশ ফোলা ফোলা, গালে পানির চাক বসে গেছে। হয়তো অনেকক্ষণ কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়েছে। মাহির একটা দীর্ঘশ্বাস ছেড়ে চোখ বুঝে নেয়। সায়ন রিহির কাছ থেকে সব শুনে রাগে বোম হয়ে রুমে আসে। কিন্তু রুমে এসে নীরকে লাগেজ গুছাতে দেখে সায়ন থমকে যায়। সায়ন ধীর পায়ে নীরের দিকে এগিয়ে যায়। সায়নের উপস্থিতি বুঝতে পেরেও নীর নিজের কাজ করতে ব্যস্ত থাকে। এই মানুষটার প্রতি আর মায়ায় জড়াবে না। যে ওকে ভালোবাসে না তার কাছ থেকে ভালোবাসা আশা করাটাই নীরের ভুল হয়েছে। নীরই বা কি করবে? মেয়েদের মন তো, মেয়ে মানুষ সবাই ভালোবাসার কাঙাল। আর নিজের বিয়ে করা স্বামী ভালোবাসার মধ্যে তো কোনো পাপ নেই। কিন্তু তবুও নীর পাপ করেছে, ভুল মানুষকে ভালোবেসে। নীর চোখে পানি মুছে শাড়ি লাগেজে রাখতে নিলে সায়ন নীরের হাত চেপে ধরে। নীর হাতের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। সায়ন নীরের হাত চেপেই বলে, লাগেজ গুছাচ্ছ কেন? কোথাও যাবে? নীর কাট কাট গলায় জবাব দেয়, অনেক তো হলো এই মিথ্যের সংসার, এবার নিজে বাড়ি যাব। এটা তোমার বাড়ি না? চোরাবালিতে বাড়ি বাড়ি সংসার বানিয়েছিলাম, তাই ডুবে গেছে। হাত ছাড়ুন, রাত হয়েছে, আমাকে যেতে হবে। সায়ন নীরকে এক টানে নিজের দিকে ঘুরিয়ে চোখে চোখ রেখে বলে, তুমি এই বাড়ির বউ, আর হঠাৎ বাপের বাড়ি কিসের যাওয়া? তোমার মন চাইলে আমি কাল সকালে দিয়ে আসবো, রাতে নিয়ে আসবো। আমি আর কোনোদিন আসবো না। আর আপনি এমন করছেন কেন বুঝতে পারছি না। সবাই আমাকে পেয়েছেনটা কি? সবাই কী পেতে জানি না, তবে আমি বউ পেয়েছি। সায়নের কথাই এবার নীর বেশ রেখে যায়। নীর ঝামটা মেরে হাত ছাড়িয়ে ঝাঁঝালো কণ্ঠে বলে, বউ কিসের বউ? আমি আপনার কেউ না, অ্যান্ড আপনিও আমার কেউ না। আজকের পর থেকে আমি ভুলে যাব সায়ন নামে আমার লাইফে কেউ ছিল। আর আপনি তো মনে রাখবেন না, তাই ভোলার কথা আসলোই না। আর আমি আপনাকে ডিভোর্স পেপার পাঠিয়ে দেব, সাইন করে দেবেন। ডিভোর্স? ইয়েস, আই নিড টু সেপারেশন। খুব সাহস বেড়েছে। সেপারেশনের কথা তুলিস কোন সাহসে? তো কি আমাকে রক্ষিতা করে রাখবেন? ভালোবাসবেন না, সহ্যও করতে পারবেন না। সরি মিস্টার, আমি এত অবহেলা সহ্য করতে পারি না। আর আমার চরিত্র নিয়েও কথা উঠল না। তবু আজ সব মুখ বুজে সহ্য করেছি এই পরিবারের কথা ভেবে। কিন্তু এবার আর পারছি না। এবার আমার সেপারেশন চাই। দেন আপনি যাকে ইচ্ছে বিয়ে করুন, আই জাস্ট ডোন্ট কেয়ার। আমি আপনার সামনে কেন, আমি এই দেশেই থাকবো না। সায়ন এক দৃষ্টিতে নীরের দিকে তাকিয়ে আছে। নীরের চোখ থেকে টপ টপ করে পানি পড়ছে। কথাগুলো বলে নীর ফুপিয়ে কেঁদে দেয়। আমিও মানুষ, আমারও ধৈর্য শক্তি আছে, আমার একটা মন আছে। আমি এত কিছু নিতে পারি না। আপনার আমাকে যদি নাই সহ্য হয়, কেন আমার জীবনটা এভাবে নষ্ট করলেন? তবু আমি কিছু বলবো না। কিন্তু এবার আমাকে মুক্তি দেন। চারিদিকে এত ভারী ভারী কথা, আমি আর নিতে পারছি না। দম বন্ধ হয়ে আসছে। না প্লিজ, আমাকে মুক্তি দেন এই মিথ্যে বন্ধন থেকে।
হঠাৎ হাতের কুনুইয়ের দিকে টান পড়ায় নীর চমকে মাথা তুলে তাকায়। সায়ন নীরকে টানতে টানতে নিচের দিকে নিয়ে যাচ্ছে। নীর চোখের পানি কোনো রকমে মুছে সায়নের হাত ছাড়ানোর চেষ্টা করছে, কিন্তু সায়নের শক্তির সাথে পেরে উঠছে না। ড্রয়িং রুমে বসে আছে সবাই, কিন্তু হঠাৎ নীরকে এভাবে নিয়ে আসতে দেখে রিহি বাদে সবাই অবাক হয়। তার চেয়েও বেশি অবাক হয় নীরের অস্বাভাবিক চোখ মুখ দেখে। আয়াত অভি একে অপরের দিকে তাকায়। সায়ন নীরকে সবার মাঝখানে দাঁড় করায়। সায়নের চোখ দিয়ে যেন আগুনের ফুলকি বের হচ্ছে। সায়নের বাবা দমকে সুরে বলে, কি সমস্যা তোর সায়ন? নীলকে এভাবে টেনে নিয়ে এসেছিস কেন? সায়ন গম্ভীর কণ্ঠে বলে, আমারও সেম কোশ্চিন। তোমাদের কি নীরকে নিয়ে কোনো সমস্যা আছে? সায়নের এমন কথা শুনে সবাই অবাক হয়ে সায়নের বাবা না বুঝতে পেরে বলে, মানে কি বলতে চাইছিস? নীর এ বাড়ির বউ, তার থেকে ওর বড় পরিচয় ও সায়ন চৌধুরীর ওয়াইফ। আমার ওয়াইফকে কেউ বাজে কথা বললে আমি তাকে ছেড়ে দেব না। ফার্দার যদি ওর সম্পর্কে কেউ বাজে কিছু বলে আমি তাহলে ছোট বড় মানব না। কী সব বলছিস? কে কি বলেছে নীরকে? সেটা তোদের আদরের ফুপুকে জিজ্ঞেস কর, উনি আমার বউকে কি বলেছে। সায়নের কথায় সবাই সায়নের ফুপির দিকে তাকায়। সায়নের ফুপির রাগী কণ্ঠে নীরকে বলে, সংসারে তো আগুন ভালোই লাগাতে পারো, বর আসতে না আসতেই কানে বিষ ঢেলে দিয়েছো। কি এমন বলেছি? আজ আমি ঘরের মানুষ বলেছি, কাল পুরো পাড়া বলবে এতদিন হলো একটা বাচ্চা দিতে পারলো না, এটা নিয়ে সবার আক্ষেপ আছে। আমি মুখে বলে দিয়েছি, আর তোরা কেউ বলিসনি। যে যেটা তাকে সেটাই বলেছি, খারাপ কি? সন্তান দেওয়ার ক্ষমতা নেই, সংসার ভাঙার ক্ষমতা আছে। এর থেকে আমার মেয়েটাকে বিয়ে করলে এতদিনে বাপ ডাক শুনতে পেতিস। এত বাজে কথায় উপস্থিত সবাই অপ্রস্তুত হয়ে যায়। আয়াত অভি বেশ লজ্জায় পড়ে যায়, তেমনি রেগেও যায়। রিহি তো প্রায় কেঁদে দেওয়ার অবস্থা। ভাগ্যিস ঈশান হিয়া ঘুমোচ্ছে। নীর নিঃশব্দে মাথা নিচু করে কেঁদে যাচ্ছে। সায়নের রাগ এবার কন্ট্রোল হারিয়ে ফেলে। সায়ন তেজি গলায় চেঁচিয়ে বলে, বিয়ের প্রথম রাতেই স্ত্রীর উপর জানোয়ারের মতো ঝাঁপিয়ে পড়াটা পুরুষত্ব নয়। আমি নীরকে বিয়ে করেছি ওর দেহকে না। আর যে মেয়েটাকে আমি আজ পর্যন্ত টাচই করলাম না, সেখানে বাচ্চা হওয়ার কথা আসে কোথা থেকে? বাচ্চাকে কোনো গেম নাকি গুগল থেকে ডাউনলোড দেবো? আর দুনিয়ার সব মেয়েরা শুধু বাচ্চা জন্ম দেয়। একটা সন্তানের জন্মের পেছনে স্বামী স্ত্রী উভয়ের অবদান প্রয়োজন। তো এখানে আপনি নীরের দোষ না ধরে আমার দোষ তো ধরতে পারতেন। এখন আর শাক দিয়ে মাছ ঢাকতে হবে না। আমরা এমন যৌবনকাল পার করেছি, বিবাহিত বউকে টাচ করিসনি, আমাদের বোঝাতে আসিস? সায়নের বাবা ধমকে বলে, জমিলা, জ্ঞান বুদ্ধি সব হারিয়েছিস নাকি? কাদের সামনে কী সব বলছিস? আপনাকে যেন আমি কাল সকাল হওয়ার সাথে সাথে এ বাড়ির ছাড়া দেখি। এ বাড়ির ত্রিসীমানেও আপনার ছায়া যেন না পৌঁছায়, তাহলে সেদিন কিয়ামত হয়ে যাবে। এতটা চিপ মাইন্ড আপনার? আপনার মতো মহিলাদের জন্য সমাজের এই অবস্থা। আর আপনার মেয়ের কথা বলছিলেন, তাই না? আজ অবধি কয়জনের সাথে বেড পার্টনার হয়েছে একটু খোঁজখবর নিয়ে দেখুন। নিজের ঘর সামলান, তারপর অন্যটা দেখতে আসবেন। দুদিনের মেয়েটার জন্য এত কথা শোনাচ্ছিস আমাকে? এই 2 দিনের মেয়েটা আমার শেষ সম্বল। ও 2 দিন হয়েছে এসেছে, কিন্তু আমার সারা জীবনের পথ চলার সাথী। ও আমার ওয়াইফ মিসেস সায়ন চৌধুরী। সায়ন নীরকে নিয়ে রুমে চলে যায়। মুহূর্তেই পুরো পরিবেশ গম্ভীর হয়ে যায়। সায়নের বাবা ভাবতেও পারছে না ওনার বোন ওনার ছেলের বউকে এত বাজে মন্তব্য করেছে। নীরবতা ভেঙে রিহি বলে, সায়নকে নীর কিছু বলেনি, যা বলার আমি বলেছি। রিহির কথাই সায়নের ফুপির রাগী চোখে রিহির দিকে তাকায়। সায়নের বাবা গম্ভীর কণ্ঠে বলে, কাল সকালে তুই চলে যাবি, আর কখনো আসবি না। আগে তোর মানসিকতাকে ঠিক কর, ভালো মানুষ হয়ে এই বাড়িতে পা রাখবি, তার আগে না। সায়নের বাবা চলে যায়। একে একে সবাই চলে যায়। সায়নের ফুপির রাগে ফুসতে ফুসতে রুমে চলে যায়। সায়ন নীরকে রুমে নিয়ে এসে দরজা লাগিয়ে দেয়। রাগে সায়নের শ্যামবর্ণের উজ্জ্বল মুখ পুরো লাল হয়ে গেছে। নীর রুমে মাঝখানে দাঁড়িয়ে কেঁদে যাচ্ছে। সায়ন রাগ সামলাতে না পেরে নীরের লাগেজ নিচে ফেলে দেয়। গায়ের শার্ট খুলে বেডে ছুঁড়ে মারে। নীর, স্টপ ক্রাইং। আই সে স্টপ ক্রাইং। সায়নের কথায় নীরের কোনো হেলদোল নেই। নীর তো কান্নায় ব্যস্ত। সায়ন নীরের সামনে গিয়ে দাঁড়ায়। নীরের মাথা তুলে গালে 2 হাত দিয়ে আদুরে গলায় বলে, আমার বাঘিনী তো এমন না, তাহলে সে এখন এতটুকুতে ভেঙে পড়লো কেন? আমার বাঘিনী তো প্রতিবাদী নারী, তাহলে আজ কেন প্রতিবাদ করলো না? আমার সেই রাগিনী বাঘিনী ডাকিনী নীর কোথায়? সংসারে এসে কি সে হারিয়ে যাচ্ছে? কিন্তু আমার তো সেই ডাকিনীকেই চাই, যে অল্পতে রেগে যাবে
আবার হেসে দেবে, রাগ করে নাক ফুলাবে, আর অভিমান করে গাল ফোলাবে, খুশিতে খিলখিলিয়ে হাসবে, সবার দুঃখে ঢাল হয়ে দাঁড়াবে, নিজের বেস্ট ফ্রেন্ডের জন্য জীবন বাঁচিয়ে রাখবে, আবার নিজের বাসরে নিজে টাকা তুলবে। কোথায় সে ডাকেনি? আমাকে আপনার ওই বুকে একটু জায়গা দেবেন, বেশি না, এই জায়গাটা দেবেন, আমি আপনাকে একটু জড়িয়ে ধরবো। সায়ন আলতো হেসে 2 হাত মেরে দেয়। নীর হামলে সায়নের বুকে পড়ে হাও মাও করে কেটে দেয়। নীরের জড়িয়ে ধরায় সায়ন 2 পা পিছিয়ে যায়। সায়ন নীরকে এক হাতে জড়িয়ে ধরে অন্য হাতে মাথায় হাত বুলিয়ে দেয়। আপনি তো আমাকে নিয়ে সুখী না, তাহলে কেন বাড়ির সবার কথা ভেবে আমাকে সহ্য করছেন? আমাকে ডিভোর্স দিয়ে দেন, তারপর অন্য কাউকে বিয়ে করে নিন, তাহলে আপনি বাবা ডাক শুনতে পারবেন। আমি তো পারবো না। আমি কি এখন বাচ্চার জন্য রাস্তায় গিয়ে দাঁড়াবো? নীরের কথায় সায়ন নীরের পিঠ খামচে ধরে চোখে পানি এসে যায়। নীর সায়নের উন্মুক্ত বুক খামচে নিজের প্রলাপে ব্যস্ত। সায়ন নিজের কোমর জড়িয়ে কপালে কপাল ঠেকিয়ে বলে, তুমি আমার সুখ, তোমাকে ছেড়ে আমি সুখী হব না। তাই এই দিকটাই আমি বড্ড স্বার্থপর, নিজের সুখকে কীভাবে পর করে দিই। আর তোমার তো কোনো দোষই নেই, তাহলে তুমি কেন কাঁদছ? আমি জানি তুমি এখনও নিজেই বাচ্চা, এই বাচ্চা বয়সে বাচ্চা কীভাবে সামলাবে, এসব চিন্তা আর মাথায় আনবে না। নাকি বাচ্চা চাও? নীর টুকরে কেটে দেয়। সায়ন নীরকে নিজের সাথে শক্ত করে জড়িয়ে ধরে। নীরও সায়নের পিঠের উন্মুক্ত অংশে নিজের নখ বিধিয়ে দেয়। এত জোরে জড়িয়ে ধরেছে। আপনি আমাকে ভালোবাসেন না তো এতটুকু? প্রত্যুত্তরে সায়ন বেশ কিছুক্ষণ মৌন। খানিক বাদে সায়ন মাদকতা সুরে বলে, আমি কেন তাকে বলবো ভালোবাসি? সে কি জানে না তাকে ছাড়া আমার চলে না? সূর্যের আলো চোখে পড়তেই মাহিরের ঘুম ভেঙে যায়। বুকের উপর কারো অস্তিত্ব অনুভব করতেই মাহির তাকিয়ে দেখে শ্রাবণী মাহিরের বুকে কুটিসুটি দিয়ে ঘুমিয়ে আছে। মাহির শ্রাবণীর চুলগুলো কানের উল্টো পিঠে গুজে দেয়। কপালের কারো স্পর্শে শ্রাবণীর ঘুম ভেঙে যায়। শ্রাবণী নড়ে উঠতেই মাহির চোখ বুজে নেয়। শ্রাবণী ঘুম থেকে উঠে নিজেকে মাহিরের বুকে আবিষ্কার করে দুরুম করে উঠে বসে। ভয়ে হৃৎপিণ্ড কেঁপে উঠেছে। বিয়ের কিছুদিন পর সকালে একদিন উঠে দেখেছিল ও মাহিরের বুকে, আর মাহির রাগী দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে আছে। তারপর কত কথা শোনালো শ্রাবণী মাহিরের দিকে তাকিয়ে দেখে মাহির ঘুমে মগ্ন। শ্রাবণী একটা স্বস্তির নিঃশ্বাস ছাড়ে। শ্রাবণী বেড থেকে পা নামাতেই মাহির পেছন থেকে বলে, আই এম সরি শ্রাবণী। মাহিরের কণ্ঠস্বরে শ্রাবণী থেমে যায়। মাহির উঠে শ্রাবণীর পাশে বসে অনুশোচনার সুরে বলে, কাল রাতের জন্য সত্যি সরি। আসলে শোভনের ফোন রেখে মাথা গরম হয়ে গিয়েছিল, তাই। ও আচ্ছা। ক্ষমা করেছো? না, করব একটা শর্তে। কি শর্ত? আমাকে এখানে একটা আদর দে, তাহলে তোকে ক্ষমা করে দেব। হোয়াট? দে না টুকলুস। আমি না তোর শিশু বউকে বকেছিস, তোর শিশু বউয়ের বুঝি কষ্ট হয় না? দে না একটা আদর। নো ওয়ে। দে না রে টুকাই, এমন করিস কেন টুকটুক? দে না, একটাই তো আদর চেয়েছি। তোর মনটা তো চাইনি। আদর না দিলে মা বাবাকে ফোন দিয়ে বলবো তাদের ছেড়ে তাদের শিশু বউকে অত্যাচার করেছে। এই যে ফোন দিচ্ছি। এই না। তাহলে দে টুকটুক। অগত্যা মাহির বাধ্য হয়ে শ্রাবণীর 2 গালে 2টা চুমু খায়। শ্রাবণী খুশিতে গদগদ হয়ে মাহিরের গলা জড়িয়ে একটা কিসে দিয়ে দেয়। মাহির হা হয়ে যায় শ্রাবণীর কাছে। হঠাৎ শ্রাবণী ভ্রু কুঁচকে বলে, তোকে তো বলেছি একটা আদর দিতে, তুই 2টা দিলি কেন? কুচকুচ হতে হয় টুকটুক, তোর পেটে পেটে এত। শ্রাবণীর কথায় মাহিরের কাশ উঠে যায়। সায়ান্নের সময় ঘড়ির কাঁটা তখন 6:45। শ্রাবণী পুরো বাড়িতে একা নিজের রুমে বসে আছে। ভয়ে শ্রাবণীর নাজেহাল অবস্থা। মাহির সকালে অফিসে চলে গেছে। তারপর থেকে সারাদিনই শ্রাবণী বাড়িতে একা। তবে মাহির কিছুক্ষণ পর পর কল দিয়েছে। শ্রাবণীর শ্বশুর শাশুড়ি এখনো ফিরেনি। শ্রাবণী ভয়ে বেডের এক কোনায় গুটিসুটি মেরে বসে আছে আর মাহিরকে বকছে। আচমকা বাজ পড়ার আওয়াজে শ্রাবণীর চমকে যায়। হঠাৎ রাতের হালকা নীলাভ আকাশ কালো আধারে নিজেকে আবৃত করে নিয়েছে। চারদিকে শুরু হয়েছে ঝড়ো হাওয়া। রুমের জানালা বেলকনির দরজা খোলা থাকায় মুহূর্তে উষ্ণ রুম পুরো ঠান্ডা বাতাসে শীতল হয়ে গেছে। জানালা দরজার সাদা পর্দাগুলো বাতাসে এলোপাথারি উঠছে। আকাশ গর্জে মেঘ ডেকে উঠছে। প্রকৃতির এমন ভয়ানক রূপ দেখে শ্রাবণী ভয়ে যান যায় অবস্থা। মনে প্রাণে চাইছে মাহির এখনই চলে আসুক। শ্রাবণী নিজের উপর প্রচন্ড রাগ হচ্ছে। কেন যে কাজের বুয়াকে চলে যেতে বলেছিল? নয়তো মাহির আসা অবধি কাজের বুয়া থাকতো।
আচমকা শ্রাবণীর ষষ্ঠ ইন্দ্রিয় বলছে এখনই কারেন্ট চলে যাবে। শ্রাবণী এক মুহূর্ত বিলম্ব না করে ফোন হাতে নিয়ে ফ্ল্যাশ লাইট অন করে দেয়। মুহূর্তেই পুরো বাড়ি অন্ধকারে আচ্ছন্ন হয়ে পড়ে। এত বড় অন্ধকার বাড়িতে শ্রাবণী সম্পূর্ণ একা। বাইরের প্রকৃতি ক্রমশ নিজেকে ভয়ানক রূপান্তরিত করেই যাচ্ছে। সেই সাথে শ্রাবণী ভয়ে আরো মিয়ে যাচ্ছে। রুমের মাঝে শ্রাবণী ব্যতীত অন্য কারোর উপস্থিতি অনুভব করতে পেরে শ্রাবণী ভয়ে আরো সিটিয়ে যায়। চেনা গলায় নিজের নাম শুনতে পেয়ে শ্রাবণী শুকিয়ে যাওয়া আত্মায় পানি আসে। শ্রাবণী, কোথায় তুমি? মাহিরের কণ্ঠে নিজের নাম শুনে শ্রাবণী দ্রুত বেড থেকে নেমে দাঁড়ায়। কিছু দূর কিঞ্চিত আলোর উৎস পেতে শ্রাবণী দৌড়ে গিয়ে মাহিরকে পেছন থেকে জাপটে ধরে। আচমকা কেউ জাপটে ধরায় মাহির হক চকিয়ে যায়। অতঃপর চেনা হাতের স্পর্শে বুঝতে পারলো এটা শ্রাবণী। মাহির পেছনের দিকে ঘুরতে শ্রাবণী মাহিরকে সামনের দিক থেকে শক্ত করে জড়িয়ে ধরে। শ্রাবণীর সম্পূর্ণ শরীর ভয়ে কাঁপছে। শ্রাবণীর কাঁপুনি বুঝতে পেরে মাহির শয়তানি হেসে শ্রাবণীর কানের কাছে গিয়ে গলার স্বর মোটা করে বলে, শ্রাবণী, আচমকা মোটা কণ্ঠস্বর শুনে শ্রাবণী ভয় কেঁদে দেয় আর নিজ মনে বলতে থাকে, প্লিজ আমাকে মেরো না ভূত, আমি এখনো শিশু, আমাকে এত তাড়াতাড়ি মেরো না। আমি এখনো বাঁশরি করতে পারলাম না। আমি মরে গেলে আমার অনাগত শিশুদের কি হবে? প্লিজ আমাকে ছেড়ে দাও। শ্রাবণী আবল তাবল কথায় মাহির ভেবাচাকা খেয়ে যায়। তবুও নিজেকে ধাতস্থ করে শ্রাবণীকে কাঁদতে দেখে শ্রাবণীকে নিচ থেকে জড়িয়ে ধরে বলে, আরে কাঁদছো কেন? আমি এখানে, ভূত আসবে কোথা থেকে? এদিকে তাকাও, আমি মাহির। মাহিরের কথা শুনে শ্রাবণী শব্দ করে কেঁদে দেয়। আহ্লাদে সুরে বলে, তুই তুই খুব পচা টুকলুস, আমাকে একটু ভালোবাসিস না। তোর এই নিষ্পাপ শিশু বউটাকে এভাবে ভয় দেখালি। যদি আমি হার্ট অ্যাটাক করতাম খুব খুশি হতি, তাই না? আমাকে একা রেখে অফিসের মেয়েদের সাথে কি ফ্লার্ট করেছিস, তাই না? জানিস আমি তোকে খুবই মিস করছিলাম। এত বড় বাড়িতে আমি কখনো একা থাকিনি। আমার খুব কষ্ট হচ্ছিল। সারাটা দিন আমি কিভাবে কাটিয়েছি এটা শুধু আমি জানি। তুই কোথায় এসে আমাকে একটু আদর করবি তা না, ভয় দেখাচ্ছিস। আমাকে তুই একটুকুও ভালোবাসিস না। কেন ভালোবাসিস না বল, আমাকে আজ তোকে বলতেই হবে। এরই মাঝে কারেন্ট এসে যায়। মাহির শ্রাবণীর কথায় কেমন একটা ঘোরে চলে যায়। মাহির নিজের ফোনটা বেড়ে ছুঁড়ে মারে। শ্রাবণীকে বুক থেকে তুলে বলে, খুব মিস করছিলে আমাকে? শ্রাবণী বাচ্চাদের মতো মাথা নাড়িয়ে হুম বলে। মাহির শ্রাবণীর গালে হাত দিয়ে বলে, কেন মিস করছিলে? আমি তো তোমাকে সারাদিন বকা দিই। আমি না আসলে তো তোমার খুশি হবার কথা, তাই না? তাহলে কষ্ট কেন পাচ্ছিলে? আমার কষ্ট হবে না তো কার হবে? আমি না তোর বউ হই? ও, আমার শিশু বউ তো, তাই না? হুম। কারেন্ট চলে এসেছে, আমি চেঞ্জ করে আসছি। বাইরে অবস্থা অনেক খারাপ। রাতের দিকে বৃষ্টি আরও বাড়তে পারে। আবার যদি কারেন্ট চলে যায়? আর যাবে না। আর গেলে ওইদিকে একটা সুইচ আছে, অন করে দিও। সারা বাড়িতে আলো জ্বলে উঠবে। আর আমার ফোন নিয়ে গেম খেলো। আমি আসছি। আব্বা আম্মুর ফিরতে আরও 1 সপ্তাহ লাগতে পারে। এতদিন আমাকে একা থাকতে হবে? উপায় নেই। শ্রাবণী মুখ গোমড়া করে বেডে বসে পড়ে। মাহির ওয়াশরুমের দিকে অগ্রসর হয়। হঠাৎ রুমের চারদিকে চোখ যেতেই মাথা চক্কর মারে। এ কি দেখছে নিজের চোখে? মাহির বিশ্বাস করতে পারছে না। মাহির বিস্মিত কণ্ঠে বলে, ব্যাপার কি? আজ রুম এত চকচক করছে? প্রতিদিন তো রুমের 12টা বাজিয়ে রাখো। আজ এত সাজগোছানো কেন? হাপ, আমি এখন বড় হচ্ছি না? এখন কি এমন অগোছালো হলে হয়? ও মাই গড, আমার শিশু বউ বড় হয়ে যাচ্ছে। এখন তো আমাকেও সাবধানে থাকতে হবে। কেন? না জানি কখন আমাকেও জিনিস ভেবে আলমারিতে ঢুকিয়ে রাখো, তাই। কি? জি। শ্রাবণী তেড়ে আসতেই মাহির দৌড়ে ওয়াশরুমে চলে যায়। শ্রাবণী মুখটা লটকিয়ে বসে পড়ে। হঠাৎ ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে। নীর, জানাটা লাগিয়ে দাও, পানি আসছে তো। নাগাল পাচ্ছি না তো, আপনি এসে লাগিয়ে দেন তো। মিনি প্যাক হলে যা হয় আর কি। শ্রাবণের কথায় নীর রণচণ্ডী মুড়ে বলে, হোয়াট? কে মিনি ব্যাগ? আমার রুমে তুমি আমি ব্যতীত কেউ থাকলে সেই বাট
আমি তো আর মিনি প্যাক না, দেখো কত লম্বা, আমার হাঁটুর নিচে পড়ো। নীর আগের ন্যায় মুড়েই সায়নের কাছে সায়নের মুখোমুখি দাঁড়িয়ে হাইট মেপে বলে, 4 চোখেও কম দেখেন? আমি আপনার থেকে কয়েক ইঞ্চি খাটো, আপনার মতো সিলিং ফ্যান না। ছেলেদের এতটুকু লম্বা হতে হয়, নয়তো হিটলার শ্বশুর তার হিটলার মেয়েকে আমার কাছে দিত না, বলতো আমার মেয়েও মিনি প্যাক, তুমিও মিনি প্যাক হলে আমার আগামী জন্মের নাতি নাতনিরাও মিনি সাইজ হবে। নাতি নাতনি? অফকোর্স, হেঁটেই স্বাভাবিক, বিয়ের পর সবারই হয়। আপনি যাচ্ছে তাই ধ্যাত, আগে জানালা লাগান। বাপের জন্মে এমন ঝগড়ুটে ছেলে দেখিনি। আমার ভাগ্যেই পড়তে হলো আপনাকে, তাই না? সায়ন জানালার দিকে অগ্রসর হয়ে সুর টেনে বলে, যার সাথে যার জুড়ি লেখা তার সাথে তার হয়রে দেখা। পাগলি, তুই বুঝি আম্মুর ভদ্র ছেলেকে অসভ্য বানানো ধান্দে আসিস, যেন সবাই বলতে পারে আমি আম্মুর বৌমার সাথে অসভ্যতম করছি, তাই সেই বাকিটা না বলে সায়ন কাঁসার ভান করে পিছন ফিরে নীরের দিকে তাকায়। নীর আহম্মকের মতো সায়নের দিকে তাকিয়ে আছে। সায়ন জানালা লাগিয়ে নীরের সম্মুখে দাঁড়িয়ে আচমকা গলায় আলতো চুমু খেয়ে লাইট নিভিয়ে দেয়। নীর গলায় হাত দিয়ে হতভম্ব হয়ে দাঁড়িয়ে থাকে। সায়ন বেডে গিয়ে শুয়ে পড়ে। নীরকে দাঁড়িয়ে থাকতে দেখে বিরক্তি নিয়ে উঠে নীরের হাত টেনে বেডে শুইয়ে নীরকে জাপটে ধরে লতা পাতার মতো পেঁচিয়ে চোখ বুজে নেয়। বুঝলে, আমাদের বাড়ির পূর্ব দিকে একটা তেঁতুল গাছ আছে, আমাদের ছাদ থেকে দেখা যায়। ওখানে কয়েক বছর আগে একটা মেয়ে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছিল। তারপর থেকে এখানে প্রায় ওই মেয়ে আত্মাকে দেখা যায়। প্রতিদিন রাতে আমাদের ছাদে ঘুঙুরের আওয়াজ ভেসে আসে। আমার রুমে নানান ধরনের আওয়াজ শোনা যায়, ছায়াও দেখা যায়। আমি তো একদিন নিজ চোখে সাদা ড্রেস পরা, লম্বা কালো ঘন চুল ছেড়ে তুমি যেখানে দাঁড়িয়ে আছো সেখানে দাঁড়িয়ে থাকতে দেখেছি। শুনেছি বৃষ্টি নাকি ওর খুব পছন্দের ছিল, তাই বৃষ্টির দিন নাকি তার পছন্দের একটা বাড়িতে যে কোনো একটা রুমে নাচে। মাহির মুখে এমন লোমহর্ষক গল্প শুনে শ্রাবণীর শরীরে কাঁটা দিয়ে ওঠে। পুরো শরীর দিয়ে শীতল হাওয়া বয়ে যায়। চোখের সামনে মুহূর্তে ভেসে ওঠে গলায় দড়ি দেওয়া একটা মেয়ের লাশ। শ্রাবণী দৌড়ে গিয়ে মাহিরের গা ঘেঁষে বসে। মাহির বেশ মজা নিচ্ছে। হঠাৎই আজ শ্রাবণীকে নিজের কাছে চাইছে, তাই তো এত আয়োজন। মাহির ঠোঁট চেপে হেসে আবার বলে, ভূত কি এক জায়গায় থাকে? হয়তো তোমার পেছনে আছে, বা তোমার সাথে, বা আমি নিজেই, কিংবা তোমার সামনে। এরা মুক্ত পাখির ন্যায় চলাফেরা করতে পারে। যাই হোক, থ্যাঙ্কস রুমটা গুছিয়ে রাখার জন্য, বাট আবর্জনাগুলো রুমে এভাবে জমিয়ে না রেখে ডাস্টবিনে ফেলে দিতে পারতে। মাহিরের কথায় শ্রাবণী তেমন একটা গুরুত্ব দেয় না। ওর তো ভূতের ভয়ে গলা শুকিয়ে আসছে, রাতে কিভাবে ঘুমাবে এটা ভেবেই। মাহির ঘুম ঘুম চোখে বলে, আমার খুব ঘুম পাচ্ছে, গুড নাইট। তুমিও ঘুমিয়ে পড়ো, হয়তো কিছুক্ষণের মধ্যেই আবার লোডশেডিং হবে। মাহির শুয়ে পড়ে। শ্রাবণী ভয় ভয়ে চারিদিকে চোখ বুলিয়ে মাহিরের দিকে তাকায়। মাহির ততক্ষণে গভীর ঘুমে আচ্ছন্ন। শ্রাবণী মাহিরের উল্টো সাইডে শুয়ে পড়ে গায়ে কম্বল জড়িয়ে পুরো শরীর কম্বল দিয়ে ঢেকে খুঁটিছুটি মেরে শুয়ে আছে। হঠাৎই মনে হলো সারা রুম অন্ধকার হয়ে গেছে। শ্রাবণী উঁকি দিয়ে দেখে সত্যি সত্যি কারেন্ট চলে গেছে। শ্রাবণী দ্রুত মাথা ঢুকিয়ে নেয়, কানে মাহিরের কথাগুলো ভাসছে। চোখ বন্ধ করলেই মনে হচ্ছে ওর মাথার পাশে কেউ বসে আছে, কিংবা পায়ের পাশে, মুখের উপর কেউ ঝুঁকে আছে। এদিকে কারেন্ট চলে যাওয়ায় বেশ গরমও লাগছে, কিন্তু উপায় নেই। কম্বল ছড়ালেই যদি ওর উপর ঝাঁপিয়ে পড়ে ওই মেয়েটার আত্মা, এটা ভেবেই শ্রাবণী চুপচাপ শুয়ে আছে। কিন্তু এভাবে কি ঘুম হয়? শ্রাবণী উপায়ন্তর হয়ে মাহিরের পাশ ঘেঁষে শুয়ে পড়ে। এদিকে মাহির ঘুমে আচ্ছন্ন। শ্রাবণী হাত পা ছড়িয়ে কাঁদতে মন চাইছে। হঠাৎ কিছুর আওয়াজ কানে আসতে শ্রাবণী হুড়মুড়িয়ে মাহিরের একদম কাছ ঘেঁষে শুয়ে পড়ে। মাহিরকে ও নিজের কম্বল দিয়ে ঢেকে মাহিরের বুকে মাথা দিয়ে জড়িয়ে ধরে ভয়ে যান যায় যায় অবস্থা। মাহির গরমে বিরক্তির ভান করে বলে, শ্রাবণী, আই এম টায়ার্ড, প্লিজ ঘুমাতে দাও। আর এই গরমে কম্বল নিলে কেন? আমার খুব ভয় করছে। কিসের ভয়? এসব কিছু না, ঘুমিয়ে পড়ো। মাহির শ্রাবণীর দিকে ঘুরে ঘুমিয়ে পড়ে। শ্রাবণী অসহায় দৃষ্টিতে মাহিরের দিকে তাকিয়ে মাহিরের আরেকটু কাজ ঘেঁষে যায়। মাহিরের বুকে মুখ গুজে দেয়। মাহিরের ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে। ওর অপারেশন সাকসেস। মাহির ঘুমের ভান করেই শ্রাবণীকে জড়িয়ে ধরে। মাহিরের গরম নিঃশ্বাস গলায় পড়তেই শ্রাবণী কেঁপে ওঠে।
শ্রাবণী মাথা উঁচু করে মাহিরের দিকে তাকায়। তখনই মাহির শ্রাবণীর গলায় মুখ গুজে আর একটু নিবিড়ভাবে জড়িয়ে ধরে। শ্রাবণী পুরো জমে বরফ হয়ে যায়। শিরা উপশিরা বয়ে উষ্ণ শীতল স্রোত বয়ে যায়। এক আলাদা ভালো লাগা সৃষ্টি হয়। মধ্যাহ্নের শেষ ভাগ। সূর্যের আলো পৃথিবী থেকে বিদায় নেওয়ার আর কিছুক্ষণ বাকি। বাইরের প্রকৃতি এখনো আগ্নেয়গিরির ন্যায় উত্তপ্ত। সূর্যের তির্যক আলোয় এক একটা গাছের পাতা পুড়ে যাওয়ার অবস্থা। নদীর পানি পুরো গরম হয়ে আছে। মাহির বেডে বসে অফিসের কাজ করছে। যতদিন না মাহিরের মা বাবা ফিরবে ততদিন মাহির বাড়ি থেকেই কাজ করবে। খুব দরকার না পড়লে অফিসে যাবে না। শ্রাবণী নিচে থালা বাসন ধোয়ায় ব্যস্ত। এরই মাঝে কলিং বেলের শব্দে মাহির বিরক্ত হয়। বেশ, এই অবেলায় কে আসতে পারে এটাই বুঝতে পারছে না মাহির। কোল থেকে ল্যাপটপটা বেডে রেখে নিচের দিকে অগ্রসর হয়। সিঁড়ির কাছে আসতেই সোফায় বসে থাকা দুইজনকে দেখে মাহিরের ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে। মাহির হেসে নিচে নামে। মাহিরকে দেখে শুভ আদিত্য উঠে এসে দুইটা কিল দিয়ে বলে, শালা, বউ পেয়ে বন্ধু ভুলে গেলি? এখন তো আগের মতো যোগাযোগই রাখিস না। তোর আমার অস্তিত্বের একটা ইম্পর্ট্যান্ট অংশ, তোদের ভুলি কি করে বল? আসলে আব্বু নেই, অফিসে কাজে প্রচুর চাপ, তাই সময় হয়ে ওঠে না। কেমন আছিস তোরা? আর রাহা কেমন আছে? আমাদের পুচকু কেমন আছে? আরে থাম থাম, ধীরে ধীরে বল। ভাবির চরিত্র ধারণ করছিস নাকি? এত কোয়েশন কোনটা রেখে কোনটা অ্যান্সার দেবো বল? ও সরি। আচ্ছা চল বসে কথা বলি, রুমে আয়। এখানেই ঠিক আছে, এখন আর হাঁটতে পারবো না। বাইরে কি গরম রে ভাই। তুমি তো রুমে বউয়ের আঁচলের নিচে বসে আছো। শালা অলস। আর আমার বউ শাড়ি পরে না, বুঝলি? আচ্ছা বল, আমাদের পুচকু সোনা কবে আসছে? ডেলিভারি ডেট এই মাসের 26 তারিখ। ওহ ভাবি, এদিকে আসুন, কাজ পরেও করতে পারবেন। শ্রাবণী হাতে ট্রে নিয়ে আসে। 3 গ্লাস শরবত, মিষ্টি ফল নিয়ে টেবিলে রেখে মিষ্টি হাসি দিয়ে বলে, কেমন আছেন ভাইয়া আপনারা? ভালো আছি, তুমি কেমন আছো? হনুমানের সাথে থেকে যেমন থাকা যায় তেমনই আছি। আর চোখে মাহিরের দিকে তাকিয়ে বলল কথাটা। শ্রাবণীর কথায় শুভ আদিত্য মুখ চেপে হাসে। মাহির ব্রু কুচকে শ্রাবণীর দিকে তাকায়। আরে ভাইয়া, ঠান্ডা শরবত খান, পরে গরম হয়ে যাবে। ভাই খাস না জীবনেও? তাহলে এখনই হসপিটালে দৌড়াতে হবে। রাহার ডেলিভারি না হয়ে তোর ডেলিভারি হবে। ডু ইউ মিন? তুমি যে জঘন্য রান্না করো, কেউ খেলে হার্ট অ্যাটাক করবে। এক্সকিউজ মি, এটা রান্না করিনি। চোখে খাটো নাকি? মিষ্টি ফ্রিজ থেকে দিয়েছি, আর শরবত আমি বানাতে পারি। ওকে, চুপ করে থাকুন। প্রত্যুত্তরে মাহির ভেঙচি কাটে। শুভ আদিত্য এখনো ওদের টম জেরির মতো লেগে থাকতে দেখে হেসে দেয়। বেশ কিছুক্ষণ গল্প করে শুভ আদিত্য চলে যায়। সূর্যও ততক্ষণে পৃথিবী থেকে বিদায় নিয়েছে। মাহির শুভদের বেশ কিছুটা এগিয়ে দিয়ে আসে। নীর, বলো। এখনো তোমার মুড অফ হয়ে আছে সেদিনের জন্য? আরে না, ঈশান আর হিয়া কোথায়? ওদের নাম নেবে না, ছেলে মেয়ে দুটোই আস্ত পদের হাড্ডি হয়েছে, এখনো পর্যন্ত খাওয়াতে পারলাম না। এশার কথায় নীর কিছুটা শব্দ করে হেসে দেয়। আমাকে দাও, আমি খাইয়ে দেই। পারবে তুমি? উল্টো মাথা গরম হয়ে যাবে। দেখি তো। নীর খাওয়া নিয়ে ড্রয়িং রুমে যায়। ঈশান আর ইহা পড়া ছেড়ে টিভির কাছে এসে হা করে কার্টুন গিলছে। নীর গিয়ে ঈশান আর হিয়ার মাঝে বসে পড়ে। খাবারটা ট্রি টেবিলে রেখে হিয়া আর ঈশান দুজনই নীরকে জড়িয়ে ধরে। দুই গালে দুইটা পাপ্পি দিয়ে পুনরায় টিভির দিকে তাকায়। নীর দুজনকে দুই দিক থেকে আগলে মুচকি হেসে বলে, ঈশান আর হিয়া, মামনি, শোনো, একটা গল্প শুনবে? কি গল্প ছোট মা? শুনবে? কিন্তু আমি তো বলবো না। কেন? কারণ এই গল্পটা শুনতে হলে খেতে হয়, কিন্তু তোমরা তো সেই কোন সময় খেয়েছো? এখন রাত বাজে 8টা, কিছুই খাওনি, তাই শোনানো যাবে না। এখন যদি তোমরা গল্পটা শুনতে চাও তাহলে তো খেতে হবে, কিন্তু তোমরা তো খাবে না। না না, আমরা খাবো তো, তুমি বলো। ছোট মা, খাবো তো, তুমি গল্পটা বলবে তো? এই তো আমার লক্ষ্মী ছেলে মেয়ে, তাহলে হাঁ করো। ঈশান হিয়া দুজনই হা করে নীর ভাত মাখিয়ে প্রথমে ঈশানের মুখে দেন হিয়ার মুখে দেয়। ওরাও খেয়ে নেয়। এক দেশে এক রাজকন্যা ছিল, দেখতে পুরো পরীর মতো, মা বাবার একমাত্র মেয়ে, খুব সুখেই ছিল। রাজকন্যার জীবন হঠাৎ একদিন এক রাক্ষসের নজরে রাজকন্যা পড়ে। তখন কি হয়েছে জানো? কি হয়েছে?
তখন রাক্ষস রাজা রাজকন্যার বাবার কাছে বিয়ের প্রস্তাব নিয়ে গেল, কিন্তু রাজকন্যার বাবা তো কিছুতেই রাজকন্যাকে এই রাক্ষসের হাতে তুলে দেবে না, তাই তিনি না করে দিয়েছিল। তাতে রাক্ষস খুব ভয়ানক ক্ষেপে যায়। তারপর রাজকন্যা একদিন একটা পুকুর পাড়ে বসে বান্ধবীদের সাথে গল্প করছিল। তখন ওই রাক্ষসটা এসে রাজকন্যাকে উঠিয়ে নিয়ে যায়। রাজকন্যার বান্ধবীরা তৎক্ষণাৎ রাজকন্যার মা বাবাকে জানায়। রাজকন্যার মা বাবা কান্নায় ভেঙে পড়ে। অন্যদিকে রাজকন্যাকে নিয়ে রাক্ষস বিয়ের আসরে বসায়। রাজকন্যা অনেক কান্নাকাটি করে, কিন্তু রাক্ষসের মন এতটুকুও গেল না। রাজকন্যাকে কবুল বলতে বলা হলে রাজকন্যা না করে, তাই রাক্ষসটা সপাটে চড় মারে। রাজকন্যা কেঁদে দেয়। তখনই ওখানে একটা সুদর্শন রাজপুত্র এসে রাজকন্যাকে তুলে নিয়ে আকাশপথে উড়ে চলে যায়। রাক্ষস আর কোথাও রাজকন্যাকে পায় না। অন্যদিকে রাজপুত্র রাজকন্যার মা বাবার সম্মতিতে রাজকন্যাকে বিয়ে করে। তারপর থেকে তারা সুখে শান্তিতে বাস করতে থাকে। এখানেই রাজকন্যা রাজপুত্রের গল্পের ইতি টানা হয়। গল্প শোনায় এতই মুশকুল ছিল ঈশান আর হিয়া এদিকে নীর ওদের সম্পূর্ণ ভাত খাইয়ে দেয়। রিহি আর এশা অবাক হয়ে একে অপরের দিকে তাকায়। সায়নরা অফিস থেকে এসে সবাই নীরের পেছনেই দাঁড়িয়ে ঈশান হিয়ার মুখের ভঙ্গিমা দেখছিল। হঠাৎ হিয়া সচকিত হয়ে বলে ওঠে, ছোট চাচ্চুর মতন সুপারম্যান। ছোট চাচ্চু যেমন তোমাকে নিয়ে আকাশে ঘুরে চলে গেছিল। হিয়ার কথায় নীরের বিয়ের দিন মনে পড়ে যায়। অজান্তেই ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে। নীর দুজনকে জড়িয়ে বলে, মা, তোমার ছোট চাচুর মতো সুপারম্যান। নীরের কথায় সায়ন নিঃশব্দে হেসে দেয়। এটা কি করলে তুমি? মাহিরের রাগ দেখে শ্রাবণী ভয় পেয়ে যায়। সামনেই মাহির রক্তচক্ষু নিয়ে দাঁড়িয়ে আছে। বেডে পড়ে আছে কিছু কাগজ, তার মধ্যে পানি পড়ছে। সবগুলো কাগজ পুরো ভিজে একাকার অবস্থা। কিছুক্ষণ আগেই মাহির শ্রাবণীর কাছে পানি চেয়েছিল। শ্রাবণী পানি দিতে অসাবধানতায় মাহির গ্লাস ধরার আগে শ্রাবণী গ্লাস ছেড়ে দেয়, যার ফলস্বরূপ পুরো পানি মাহিরের ইম্পর্টেন্ট কিছু কাগজ পড়ে যায়। তারপরই মাহির রেগে যায়। একটা কাজ ঠিকমতো করতে পারো না, না পারলে না করতে আমার কত বড় ক্ষতি করেছো বুঝতে পারছো? তুমি সারাদিনের পরিশ্রমটাই বৃথা গেল। আসলে আমি বুঝতে পারিনি। বুঝতে পারিনি? এই একটা কথায় কি আমার সবগুলো কাগজ ঠিক হয়ে যাবে? ইউজলেস একটা, কোনো কাজের না, লাইফটা হেল করে দিলে আমার। মাহিরের কথায় শ্রাবণীর চোখে পানি চলতে আসে। না বুঝে না হয় একটা ভুল করেই ফেলেছে। যদিও এতে মাহিরেরও দোষ নেই, সারাদিন পরিশ্রম করে এখন এটা নষ্ট হলে যে কেউ রাগ করবে, তাই বলে ইউজলেস। শ্রাবণীর বেশ খারাপ লাগে। মাহিরের মতো ব্যবহার এর আগে শ্রাবণীর সাথে কেউ করেনি। শ্রাবণী আর থাকবে না এখানে, আজ রাতেই চলে যাবে, আর কখনোই বাড়িতে আসবে না। শ্রাবণীকে চুপ থাকতে দেখে মাহির আরও রেগে যায়। রাগে কাচের গ্লাসটা মেঝেতে ছুঁড়ে মারে। মুহূর্তে গ্লাসটা ভেঙে শত শত টুকরা হয়ে যায়। গ্লাস ভাঙার শব্দে শ্রাবণী কেঁপে ওঠে। মাহির রাগে গজগজ করতে করতে চলে যায়। শ্রাবণী চোখের পানি মুছে ভাঙা কাজগুলো তুলে ডাস্টবিনে ফেলে দেয়। রাত বাজে 10টা। মাহির এখনো রুমে আসেনি। শ্রাবণী কারবার থেকে নিজের কয়েকটা ওড়না বের করে বেলকনিতে চলে যায়। ওকে যেভাবেই হোক পালাতে হবে। এখানে থাকলে মাহিরের রাগে জ্বলে পুড়ে ভস্ম হতে হবে। তাই শ্রাবণী পালাতে ওড়নার একটা কোনার সাথে আরেকটা কোনা বাঁধতে শুরু করে। এভাবে কয়েকটা ওড়না বেঁধে বেলকনির কাপড় মেলার দড়িতে ওড়নাটা শক্ত করে বেঁধে নিচের দিকে ঝুলিয়ে দেয়। গায়ের ওড়নাটা কোমরে বেঁধে বিড়বিড়িয়ে বলে, হুদয় আমাকে বকা দেওয়া না, না হয় একটু ভুল করি তাই বলে বকবি? আজ থেকে কাকে বকবি? আমি আর তোর কাছে থাকবো না, আজকেই পালাবো। বলেই শ্রাবণী বেলকনির বাইরে এক পা বের করে ওড়নাটা ধরে আর এক পা বের করার জন্য পা উঁচু করতেই হাতের বাহুতে হ্যাচকা টানিয়ে শ্রাবণী হুমড়ি খেয়ে পেছন ঘুরে যায়। মাহির দাঁতের দাঁত চেপে বলে, বুদ্ধি পুরো হাঁটুর নিচে। তোমার এত বড় শরীরের ভার এই সামান্য দড়ি বইতে পারবে? নিজেও মরতে, দড়িটা তো ছিঁড়ত। মিনিমাম কমন সেন্সটুকু নেই, তাই না? আর এভাবে পালিয়ে কি প্রমাণ করতে চাইছো? আমি খুব অত্যাচারী? আমার অত্যাচারের জর্জরিত হয়ে তুমি পালিয়ে নিজের জীবন রক্ষা করছো? ছাড়ুন বলছি, আমার হাতে লাগছে। এখন তো সামান্য হাতে লেগেছে, আমি ঠিক সময় না আসলে হাতে না পুরো শরীরেই লাগতো। আপনি সারাক্ষণ আমাকে শুধু বকেন, একটুও ভালোবাসেন না। আমি আপনাকে কত ভালোবাসি, কিন্তু আপনি সারাদিন আমার সাথে এমন করেন। কেন করেন এমন?
আমি আপনার কি ক্ষতি করেছি? তখন কি আমি ইচ্ছে করে পানি ফেলেছিলাম? আমাকে কতগুলো কথা শোনালেন। আমার বুঝি কষ্ট হয় না? আমাকে বিয়ে না করতে চাইলে পালিয়ে যেতেন, তবু এমন করেন কেন? এখন আমার খুবই কষ্ট হয়। আপনার সাথে এর আগে কেউ এমন করেনি। আমি তো আপনাকে কত ভালোবাসি, তুই আমাকে একটুও ভালোবাসতে পারিস না। আমি কি খুবই খারাপ? আমাকে ভালোবাসা যায় না টুকটুক? শ্রাবণীর কথায় মাহির থমকে যায়। হার্টবিট দ্রুত বাউন্স করতে শুরু করে। পুরো শরীর দিয়ে শীতল হাওয়া বয়ে যায়। শ্রাবণী চোখে পানি চিকচিক করছে। মাহির নিজেকে ধাতস্থ করে শান্ত গলায় বলে, তুমি আমাকে ভালোবাসো? খুব। কবে থেকে? কিভাবে? কবে থেকে জানি না, তবে আমি শুধু এটা জানি আমি তোকে ভালোবাসি। বেস্টও বুঝেছিল আমি তোকে ভালোবেসে ফেলেছি, তাই বেস্টও আমাকে বুঝ দেওয়ার জন্য বলেছিল। তুই আমাকে আগে তো সারা দিন বকতি তার রিভেঞ্জ নেওয়ার জন্য বিয়ে করে নিতে, কিন্তু আমি ঠিকই বুঝেছিলাম বেস্টও চেয়েছিল আমি তোকে বিয়ে করি, তাই ও আমাকে এভাবে বলেছে যেন আমি রাজি হয়ে যাই। জানিস, বেস্টু আমার না বলার সব কথা বুঝে যায়। আমি যা বুঝতে অক্ষম বেস্টু তা বুঝে যায়। যেমন তোর বিষয়টাও বুঝে গেল। আমাকে বেস্টু সব সময় আগলে রেখেছে। যেই মেয়ে আমার জন্য জীবন বাজি রাখতে পারে সেই মেয়ে কখনো আমার খারাপ চায় না, এটা আমি বুঝি। জানিস, গায়ে হলুদের রাতে আমি ঘুমিয়ে যাওয়ার পর বেস্টু এসেছিল। অনেকক্ষণ আমার মাথায় হাত বুলিয়ে দিয়েছিল, কেঁদেও ছিল। ও ভেবেছে আমি সব জানি না। ও আমাকে ভার্সিটির লাস্ট দিন বলেছিল আমি আমার লাইফের সব থেকে বেস্ট গিফট হিসেবে তোকে পেয়েছি। আমিও এটাই ভাবতাম, কিন্তু তুই তো আমাকে সহ্য করতে পারিস না। ভালো কিভাবে বাসবি? আমার বেস্তু জানলে অনেক কষ্ট পাবে। আমি আগে বেস্তুকে কিছু না বলে থাকতে পারতাম না, সারাক্ষণ পেট ভরা হয়ে থাকতাম। আমি এখন বেস্তু থেকে কত কথা লুকাই। বেস্তু তো আমার ভালোর জন্য এমন করেছে, কিন্তু তুই আমাকে একটুও ভালোবাসিস না, শুধু কষ্ট দিস। কেন টুকটুক, কি দোষ আমার? আমি না হয় একটু বাচ্চা টাইপের, এটাই আমার সমস্যা। যখন এই আমিটা হারিয়ে যাব, অন্য আমি আসবো, তখন এই আমিটাকে খুব মিস করবি। বাচ্চা স্বভাবের মেয়েগুলো সবার ভাগ্যে থাকে না, বুঝলি? সময় থাকতে মূল্য বুঝতে শেখ, হারিয়ে গেলে খুঁজেও পাবি না। শ্রাবণীর প্রতিটা কথাই আজ মাহিরের প্রতি তীব্র অভিমান প্রকাশ করছে। মাহির স্মিত হেসে বলে, আমার শিশু বউটা ধীরে ধীরে খুব বড় হয়ে যাচ্ছে, নিজের কষ্ট লুকাতে শিখে গেছে। এত বড় কবে হলে? আরো বড় হব, দেখিস, তখন আর এই আমিটাকে পাবি না। এত ভালোবাসো কেন? আমি তো তোমার চোখে দুনিয়ার খারাপ। হ্যাঁ, তুই পচা, খুব খারাপ, তবু আমি তোকেই ভালোবাসি। শ্রাবণী মাহিরকে জড়িয়ে ধরে। গোধূলির সময় আকাশের সূর্য পূর্ব থেকে পশ্চিম অস্ত যাচ্ছে। যাওয়ার পূর্বে তার লালাব আভা পুরো প্রকৃতিতে ছড়িয়ে যাচ্ছে। বাইরে মৃদু বাতাস বইছে। সাদা নীল বর্ণের আকাশটা ধীরে ধীরে আধারে নিমজ্জিত হওয়া শুরু করেছে। মাহিরের মা শ্রাবণী মাথায় তৈল দিয়ে দিচ্ছে, আর শ্রাবণী নিচে বসে বসে পপকর্ন খাচ্ছে। মাহিরের মাকেও দিচ্ছে। সামনে মুভি চলছে। মাহিরের আব্বু আম্মু ফিরেছে আজ 21 দিন হলো। শ্রাবণী খাওয়ার এক পর্যায়ে বলে, আচ্ছা মা, তুমি এত ভালো, তোমার ছেলেরা এমন কেন? শ্রাবণীর কথায় উল্টো পিঠে মাহিরের মা স্লান হেসে বলে, কেমন আমার ছেলেটা? একটু ভালো না, খুব পচা। তুমি কি ওনাকে কোথাও থেকে কুড়িয়ে এনেছো? তোমার আর বাবা বৈশিষ্ট্য একটুও পাইনি। সারাক্ষণ কেমন খিটখিটি স্বভাবের থাকে। আমার তো ওনার সাথে কথা বলতেই ভয় করে। আমার ছেলেটা এমনই, ঠিক করে নে। ঠিক করার জন্যই তো তোর মতো মেয়ে আনলাম। দেখিস না তুই কিছু বললে কেমন বোকা বোকা হয়ে যায়। শ্রাবণী আর কিছুক্ষণ গল্প করে নিচের রুমে চলে আসে। ফোন হাতে নিয়ে সায়নকে ফোন দেয়। বনু বল। বেস্ট ফিরেছে? না। হঠাৎ কি হয়েছে বলতো তোদের মধ্যে, যার জন্য বেস্টু বাপের বাড়ি চলে গেল? জানি না, সকালেও ঠিক ছিল, সন্ধ্যে আসার পর হঠাৎই চলে গেল। আর বলল ওর সাথে যেন কোনো রকম যোগাযোগ না করি। আমার ফ্যামিলির কেউ ওকে আটকায়নি পর্যন্ত। বুঝি না ওর হঠাৎ হঠাৎ কী হয়। এক কাজ কর না, তুই গিয়ে নিয়ে আয়। বলেছে ওর বাড়ির ত্রিসীমানে পা রাখলে পা কেটে ফেলবে। বই গেছে, যার যার সে যাক। কীভাবে নিজেকে যাব না আমিও দেখি কতদিন থাকতে পারে। সায়নের কথাগুলোর মাঝে তীব্র অভিমানের ছাপ।
শ্রাবণীর বুঝতে বেগ পেতে হয়নি, শ্রাবণীর ঠোঁট চেপে হেসে দেয়। পুনরায় গম্ভীর্য গলায় বলে, ঠিক করেছে ও, তোকে ছেড়ে চলে গেছে, বেশ করেছে। শ্রাবণী ফোন কেটে দেয়। সায়ন ফোনটা টেবিলে রেখে মাথা চেপে ধরে। আজ 17 দিন হলো নীরর বাবার বাড়ি গিয়েছে, আসার নাম নেই। অবশ্য যাওয়ার আগে স্পষ্ট বলেছে যেদিন নীরের অ্যান্সার দিতে পারবে সেদিনই ফিরে আসবে। কারো উপর দায়িত্ব হয়ে থাকতে চায় না নীর। নিকাশ কালো আধারে ডুবে আছে রজনী। আকাশের চাঁদ মেতে উঠেছে মেঘের সাথে নতুন খেলায়। আকাশের কালো বর্ণের মেঘ উড়ে বেড়াচ্ছে। বাইরে ক্ষণে ক্ষণে বাতাসের বেগ বৃদ্ধি পাচ্ছে। আকাশে অতি স্বল্প আওয়াজে বিদ্যুৎ চমকাচ্ছে। রাস্তার সব ধুলো উড়ছে, গাছের পাতা দিক বেদিক উড়ে বেড়াচ্ছে। প্রকৃতির আবহাওয়া জানান দিয়েছে আজ প্রকৃতি নিজেকে সম্পূর্ণরূপে বৃষ্টিকন্যার কাছে উজাড় করে দিবে। নিজের সর্বস্ব দিয়ে বৃষ্টিকে আলিঙ্গন করে মেতে উঠবে প্রেমের খেলায়। নীর বেলকনিতে দাঁড়িয়ে আছে, দৃষ্টি বাইরে একটা বড় শিমুল গাছে নিবদ্ধ। অবশ্য শিমুল গাছে নয়, শিমুল গাছে বসে থাকা দুটো নাম না জানা অতিথি পাখির দিকে। হলদেটে রঙের পাখি দুটো প্রকৃতির মনোরম বাতাসে দাপট থেকে নিজেদের রক্ষা করতেই বোধহয় শিমুল গাছের শক্তপোক্ত ডালটাই আশ্রয় নিয়েছে। একটা পাখি নিজের পালক দিয়ে অন্য পাখিটাকে জড়িয়ে রেখেছে। দুজনই প্রকৃতির এই বৃষ্টিস্নাত রজনীর দিকে তাকিয়ে আছে অসহায় দৃষ্টিতে। নীর নিজের অজান্তেই হেসে দেয়, চোখ বন্ধ করে একটা দীর্ঘশ্বাস ছেড়ে চোখ মেলে ওষ্ঠদয় চেপে হাসে, বিড়বিড়িয়ে বলে, এটা আপনার প্রাপ্য মিস্টার চৌধুরী, ভালোবাসা মানে চেপে রাখার শাস্তি। প্রতিনিয়ত আমি যে দহনে দগ্ধ হচ্ছি, আপনাকে আমি এর থেকে দ্বিগুণ দহনে দগ্ধ করতে চাই। আপনাকে আমি পোড়াতে চাই, অধিক হারে বোঝাতে চাই ভালোবাসা মনে চেপে রাখার শাস্তি। একটা লাইন আছে না, না পড়লে কিসের ভালোবাসা। আপনাকে আমি আমার প্রেম নোঙরে বাঁধতে চাই। নীর ফোনের দিকে এক পলক তাকায়। আজ 3 দিন হলো সায়নের কোনোরূপ মেসেজ কল কোনোটাই নেই। 3 দিন আগেও যে ছেলেটা মেসেজ কল দিয়ে পাগল বানিয়ে দিচ্ছিল, হঠাৎ এমন বেপাত্তা হয়ে যাওয়ায় নীর শঙ্কিত নয় একটুও, বরং ক্ষুব্ধ। রাগে ক্রোধ নীরের মনে একটা বিশাল জায়গায় নিজেদের পাকাপোক্ত স্থান করে নিয়েছে। সায়নকে যেদিন সামনে পাবে সেদিন গুনে গুনে 10টা থাপ্পড় দিবে, এভাবে নীরকে কষ্ট দেওয়ার জন্য। কথাটা মনে মনে ভেবে রেখেছে নীর। হঠাৎই আকাশের বুক চিরে নেমে আসে বৃষ্টি। মুহূর্তে শুকনো প্রকৃতি বৃষ্টিস্নাত প্রকৃতিতে রূপ বদল করে। ইট পাথরের শহরে বৃষ্টি ভেজা মাটির গ্রান পাওয়া খুবই দুষ্কর। তবুও শতক দিনের মধ্যে একদিন হয়তো পাওয়া যায়। সেই দিনটাই অনেক শহুরে লোকের কাছে সুখের দিন। যেমনটা আজ দূর থেকে হঠাৎই ভেসে আসছে ভিজা মাটির মনোমুগ্ধকর ঘ্রাণ। প্রকৃতির হঠাৎ বিনা বার্তায় এই বৃষ্টির আগমন হাজারো প্রেমিক হৃদয়ে প্রেমের ঝড় তুলেছে প্রখরভাবে। বৃষ্টির স্নাত এই শহরে চারদিকে 4 জন ক্ষুধার্ত প্রেমিক প্রেমিকার হৃদয়ের নতুন করে প্রেমের ঘন্টা বাজাচ্ছে প্রেমের ক্ষুধা। কি আর বৃষ্টিতে কমে? এটা তো সেই মেটাতে পারে যার কাছে এই শক্তিটা আছে। শ্রাবণী মুখ ভার করে বেলকনিতে দাঁড়িয়ে আছে, হাত ভেজাচ্ছে। মাহিরকে আজ বড্ড বেশি মিস করছে। করবেই না বা কেন? মাহির তো এখন আর আগের মতো হুটহাট বকে না, হুটহাট রেগে যায় না, বরং কেয়ার করে, প্রচন্ড রকমের কেয়ার। যাকে বলে মাহিরের এই অধিক কেয়ার শ্রাবণীকে মাহিরের প্রতি আরো আকৃষ্ট করে তুলছে। হঠাৎ ফোন বাজার শব্দে শ্রাবণীর ধ্যান ফিরে। ফোনের দিকে তাকাতেই ঠোঁটের কার্নিশে এক ঝলক হাসি গুচ্ছ ধরা দেয়। শ্রাবণী ফোন রিসিভ করে কানে ধরতেই ওপাশ থেকে মাহির অত্যন্ত শীতল কণ্ঠে বলে, চিলেকোঠা রেস্টুরেন্টের ডান পাশে একটা বিশাল মাঠ আছে, একদিন নিয়ে গিয়েছিলাম, মনে আছে তোমার? আধ ঘন্টায় ওখানে আসো, আমি ওয়েট করছি। কিন্তু কেন? বিশ্বাস করো তো আমায়? তাহলে যা বলছি তাই করো। কাবার্ডে একটা শপিং ব্যাগ আছে, দেখো ওখানে কিছু গিফট আছে, যা যা আছে সেগুলো পরে আসবে। এখন রাখছি, আধা ঘন্টা পর দেখা যাচ্ছে। আই এম ওয়েটিং ফর ইউ। শ্রাবণীকে কিছু বলতে না দিয়েই মাহির ফোন কেটে দেয়। শ্রাবণী আহম্মকের মতো ফোনের দিকে তাকিয়ে থাকে। অতঃপর রুমে চলে যায়। কাবার্ড খুলে শপিং ব্যাগ হাতে নিয়ে বেডে এসে বসে। এক এক করে ভেতর থেকে সব বের করে একটা কালো শাড়ি, মাথার গাজরা, পায়েল, কালো চুড়ি আর কিছু কসমেটিক্স। এত কিছু দেখে শ্রাবণী তো অবাকের উপর অবাক। খুশি হয়ে রেডি হতে চলে যায়। সায়ন অফিস থেকে সোজা বাড়ি চলে যায়। ড্রয়িং রুমে সবাই মনমরা হয়ে বসেছিল। সায়ন কাউকে কিছু না বলেই হনহনিয়ে রুমে চলে যায়। আয়া তবির কাঁধে হাত দিয়ে বলে, মনে হচ্ছে এবার আমাদের প্ল্যান সাকসেস হবে। এতদিন নীরকে দূরে রাখার ফল পেয়ে যাব। তাহলে তো হলোই, আমাদের জন্যই তো মেয়েটা সেদিন চলে গেল। আর
সায়নের সাথে এমন বিহেভ করছে। একদম ঠিক করেছে। ভালোবাসবে কিন্তু প্রকাশ করবে না। এবার বোঝো কেমন লাগে। রিহির কথাই সবাই হেসে দেয়। সায়ন রুমে গিয়ে সোজা শাওয়ারে চলে যায়। সবকিছু কেমন ফাঁকা ফাঁকা লাগছে। বুকের ভেতরটা হঠাৎ চিনচিন ব্যথা অনুভব করছে। সায়ন দ্রুত শাওয়ার নিয়ে নীরের নাম্বারে ডায়াল করে, কিন্তু ওপাশ থেকে ফোন রিং হতে হতে কেটে যায়। সায়ন পরপর কয়েকটা কল দেয়। প্রতিবার সেম হওয়ার রাগের বশে ফোন হাতে নিয়ে ছাদে চলে যায়। ধুম বৃষ্টির মধ্যে গিয়ে ছাদের রেলিং ধরে দাঁড়িয়ে থাকে। প্রচন্ড রাগ হচ্ছে, কিন্তু নীরের প্রতি নয়, নিজের প্রতি। ওর দোষেই আজ দুজন এমন আলাদা। রাগে মাথা পুরো হ্যাং হয়ে আছে। শ্রাবণী রেডি হয়ে মাহিরের মাকে বলে বেরিয়ে যায়। সামনে ড্রাইভার ওয়েট করছে। শ্রাবণী গিয়ে গাড়িতে বসতেই ড্রাইভার গাড়ি স্টার্ট দেয়। বাইরের আকাশে এখনো বৃষ্টি চিরে ধরনের বুকে আছড়ে পড়ছে। এই আবহাওয়ায় হঠাৎ মাহিরের এমন জরুরি তলবের কারণ উদ্ঘাটনে ব্যর্থ শ্রাবণী। মাহির কি বলতে পারে এটা ভেবে নার্ভাস ফিল হচ্ছে প্রচন্ড। প্রায় 20 মিনিটের রাস্তা পেরিয়ে গাড়ি এসে কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছায়। শ্রাবণী একটা ছাতা নিয়ে গাড়ি থেকে বেরিয়ে যায়। বেশ কিছু দূর হেঁটে যেতেই দূরে রং বেরঙের আলো দেখে শ্রাবণী ওখানেই থেমে যায়। চারদিকে কোথাও মাহির নেই। শ্রাবণী একবার ভাবে মাহিরকে কল দিবে, কিন্তু পরক্ষণেই মত বদলায়। আর 2 কদম এগোয়, না, মাহির কোথাও নেই। শ্রাবণী এবার মাহিরকে ফোন দেওয়ার জন্য ফোন হাতে নেয়। তখনই মাহিরের একটা মেসেজ আসে শ্রাবণীর ফোনে। শ্রাবণী মেসেজটা অন করে। আরেকটু সামনে এগোও। শ্রাবণী আর একটু সামনে যায়, কিন্তু কোথাও তো মাহির নেই। হঠাৎ ডান পাশে চোখ যায়। একটা হলুদ বেলুনে তীর চিহ্ন দিয়ে লেখা, এইদিকে 5 পা আসো। শ্রাবণী আরো 5 পা যায়। তারপর আরেকটা গোলাপি বেলুনে লেখা, সবুজ বেলুনের নিচে চিরকুটটা পড়ো। শ্রাবণী দ্রুত সবুজ বেলুন সরিয়ে চিরকুটটা নেয়। চিরকুটে লেখা, সোজা আরও 2 মিনিট হাঁটো শ্যামাবতী। শ্রাবণী বিরক্তি নিয়ে আরো 2 মিনিট হাঁটে। সামনের একটা সাইনবোর্ডে লেখা, কি বিরক্ত হচ্ছ? ওকে, আর বেশি না, জাস্ট 5 মিনিট হাঁটো আর হাতের ছাতা রেখে বৃষ্টির মধ্যে আসো, তাহলেই আমাকে পেয়ে যাবে। এবারে চিরকুট পেয়ে শ্রাবণী হতভাগ। এই বৃষ্টির মধ্যে ছাতা ছাড়া গেলে তো পুরো ভিজে যাবে। পাগল নাকি এই ছেলে? তবুও নিরুপায় হয়ে ছাতা ফেলেই আরো 5 মিনিট হাঁটে। দেন সামনে তাকাতেই হতভাগ। মাঠের সাইডে একটা ছোট্ট রেস্তোরাঁর একটা অংশ জুড়ে রং বেরঙের আলো জ্বলজ্বল করছে। সেখানে নিচে ঘাসের উপর মোমবাতি দিয়ে লেখা একটা হার্ট আঁকা। চারদিকে গোলাপির পাপড়ি ছড়িয়ে ছিটিয়ে রাখা হার্ট শেপের ভেতর শ্যামবতী লেখা। শ্রাবণী মুখে হাত দিয়ে অবিশ্বাসের চোখে তাকিয়ে আছে। তখনই ওর পাশে কারো অস্তিত্ব অনুভব করতেই শ্রাবণী পাশ ফিরে তাকায়। মাহির সম্মোহনী দৃষ্টিতে শ্রাবণীর দিকে তাকিয়ে আছে। শ্রাবণী মাহিরকে পরখ করতে শুরু করে। কালো পাঞ্জাবি, কালো জিন্স, চুলগুলো বৃষ্টির পানিতে ইতিমধ্যে ভিজে কপালে এলোমেলো হয়ে পড়ে আছে। শরীরের সাথে পাঞ্জাবির পুরো লেগে আছে। চিপকে ঠোঁটের কোণে মাতাল করা হাসি, চোখে মাদকতা। মাহিরের দৃষ্টি দেখে শ্রাবণী চোখ নামিয়ে নেয়। অন্যদিকে মাহির শ্রাবণীর দিকে সম্মোহনী দৃষ্টিতে তাকিয়ে আছে। কালো শাড়ি, চুলগুলো খোপা করে বেলি ফুলের গাছরা দেওয়া, তাতে চোখে কাজল, ঠোঁটে লিপস্টিক, হাতে কালো কাচের ঝুড়ি, 2 হাত ভর্তি। পায়ে পায়েল, চুলগুলো থেকে পানি টপ টপ করে পড়ছে। শ্রাবণীর দিকে মাহির এক ধ্যানে তাকিয়ে আছে। মাহিরকে এভাবে তাকিয়ে থাকতে দেখে শ্রাবণীর গলা শুকিয়ে যায়। নিজেকে ধাতস্থ করে মিনমিনিয়ে বলে, এখানে ডাকলেন কেন? চলো আমার সাথে। শ্রাবণীর উত্তরের অপেক্ষা না করে শ্রাবণীর হাত ধরে লাভ শেপের দিকে এগিয়ে যায়। নীর বেলকনিতে দাঁড়িয়ে আছে। তখনই পুনরায় ওর ফোন বেজে ওঠে। নীর নিজেকে ধাতস্থ করে ফোন রিসিভ করে, কিন্তু একদম নিশ্চুপ। ফোনের অপর পাশে সায়নও নিশ্চুপ। দুজনই এভাবে বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে দেয়। দুজনের নিঃশ্বাসের শব্দ ব্যতীত কিছুই শুনছে না। কিন্তু এদিকে দুজনেরই হার্টবিট খুব দ্রুত বাউন্স করছে। বেশ খানিকক্ষণ মৌনতা পালন করে নীরবতা ভঙ্গ করে সায়নী বলে, এতক্ষণ ফোন রিসিভ করনি কেন? ইচ্ছে তাই। ও আচ্ছা, আমি তো ভেবেছি বললি ফোনের কাছে ছিল না। মিথ্যে বলে লাভ কি? তাই তো। তারপর আবার নেমে আসে নীরবতা। সায়নের নিজের উপর প্রচন্ড রাগ হচ্ছে। সব কথা কেমন এলোমেলো হয়ে যাচ্ছে। নীর অধৈর্য হয়ে বলে, আর কিছু বলবেন? না মানে কেন, ডিস্টার্ব হচ্ছ? প্রচণ্ড ডিস্টার্ব হচ্ছি আপনার নীরবতায়। শুধু কেন নিজের টাইমটা নষ্ট করছেন? তা থেকে আপনি ফোন কেটে দেন। কোনো কথাই তো নেই আপনার। সায়ন চট করে বলে, আছে,
আছে? হুম। ও তাহলে বলুন। সায়ন জোরে জোরে শ্বাস নিয়ে নিজেকে ধাতস্থ করে মোলায়েম গলায় বলে, একটু তোমার বাড়ির ছাদে যাবে? কেন? আমি বলছি তাই, প্লিজ যাও। কিন্তু বাইরে তো বৃষ্টি। তো কি, তুমি তো বৃষ্টি বিলাসী। ছিলাম, এখন আর ভালো লাগে না। আচ্ছা যাও তো আগে। অগত্যা নীর বাধ্য হয়ে ছাদে গিয়ে রেলিং ঘেঁষে দাঁড়ায়। রেলিংয়ে ঠেস দিয়ে বলে, এবার বলুন। বাড়ি ফিরবে না? বাড়ি তো আছি। এটা তোমার বাড়ি না? ছিল, কিন্তু এখন কি করব বলুন তো? আমি থাকা যে না থাকা আপনার কাছে সেম। না নীর, কষ্ট হয়, আমার দম বন্ধ হয়ে আসছে। প্রতিটা মুহূর্তে তোমাকে মিস করছি বড্ড বেশি। প্লিজ কাম ব্যাক। কোন অধিকারে? তুমি এবারের বউ, আমার বউ, এটা কি যথেষ্ট নয়? না, এটা যথেষ্ট নয়। আর আমাকে মিস কেন করেন? আমাকে তো আপনার মিস করার কথা না। ভালোবাসেন আমায়? নীরের কথায় সায়ন নিশ্চুপ। সায়নের নীরবতার অর্থ বুঝে নীর তাচ্ছিলের হাসি হাসে। চোখের কার্নিশে পানি চলে আসে। নিজেকে সামলে কিছু বলতে নিলে সায়ন বলে, না, ভালো টালো বাসি না তোমায়। সায়নের কথায় নীরের চোখ থেকে এবার টুপটাপ বর্ষণ শুরু হয়। এতদিনে ও সায়নের মনে জায়গা করতে পারলো না। নিজের এর চেয়ে বড় ব্যর্থতা বোধহয় দুনিয়ার আর একটাও নেই। ভালোবাসার মানুষের মনে যে প্রেমিক প্রেমিকা জায়গা না করতে পারে, সে সত্যিই পরাজিত। আমি তো তোমায় অস্তিত্বে ধারণ করেছি। ভালো তো সবাই বাঁচতে পারে, অস্তিত্বে ধারণ কজন করতে পারে? ভালোবাসার অনেক রূপ হয়। প্রথম ভালোবাসা হয়, লাস্ট ভালোবাসা হয়, কিন্তু অস্তিত্বের কোনো রূপ নেই। এটা শুধু একটাই, আর আমি আমার সেই দামি জায়গাটাই তোমাকে বসিয়েছি। আজ থেকে আরও অনেক বছর আগে, যখন তুমি ক্লাস 10-এ পড়তে, তখন থেকে তোমাকে আমি আমার অস্তিত্বের স্থান দিয়েছি। তুমি খুব বোকা প্রেয়সী। একটা মেয়ে 1000 মাইল দূর থেকে বুঝতে পারে কোন ছেলে তাকে কোন নজরে দেখে। যখন তুমি আমাকে ভাইয়া বলতে, আমি তখন রাগ করতাম। কেন এটা একবারও ভাবিনি? কেন সব মেয়ে ছেড়ে শুধু তোমার পিছেই লাগতাম? এটা বোঝনি ঝগড়া করার বাহানায় তোমার সাথে অনেক কথা বলতাম? আর কেনই বা বিয়ের আসর থেকে এভাবে নিয়ে আসতাম শুধুমাত্র শুভর কথার জন্য? নিজের অস্তিত্বকে কীভাবে অন্যের হাতে সমর্পণ করি? সরি প্রেয়সী, এতটা উদার আমি নই। যেই মেয়েটা সেই ছোট্ট বয়স থেকে আমার মনে জায়গা দিয়েছি, তাকে অন্যের পাশে সহ্য করার মতো শক্তি আমার নয়। যা আমার তা একান্তই আমার। সায়নের কথায় নীর অবাকের সপ্তম আকাশে ধাবিত হয়। সায়ন নীরকে 10 থেকে লাভ করে, আর নীর বুঝতেই পারেনি উল্টো এতগুলো দিন সায়ন কিভাবে কষ্ট দিল। নীরের প্রচন্ড কান্না পাচ্ছে, শেষ পর্যন্ত ভ্যাবা করে কেঁদে দেয়। ফোনের ওপাশ থেকে সায়ন নিঃশব্দে হেসে দেয়, পুনরায় বলে, তুমি আমার জীবনের সেই নারী, যার সামান্য একটা স্পর্শ আমার মন উতল পাতল করে তুলেছিল। যখন ক্লাস 10-এ পড়তে, তখন একবার বজ্রপাতের শব্দে আমাকে জড়িয়ে ধরেছিলে, মনে আছে তোমার? সেদিন থেকে শুরু হলো আমার জীবনের রঙিন বসন্ত। তবে এখনও বলছি, তোমার ছোঁয়া আজও আমায় উন্মাদ করে তোলে। যার সামান্য স্পর্শে আমি তাকে আমার অস্তিত্ব বানিয়েছি, তাকে কি ভালোবাসা যায়? ভালোবাসার থেকেও কঠিন এই শব্দ, যার ওয়ার্ড আমার কাছে জানা নেই। তবে তুমি আমার অস্তিত্ব, আমার জীবনের প্রথম অ্যান্ড লাস্ট নারী, যার সাথে আমি জীবনের শেষ সেকেন্ড কাটাতে চাই। থাকবে তুমি আমার পাশে? নীর এবার বেশ শব্দ করে কেটে দেয়। যে মানুষটা ওকে এতটা ভালোবাসে, সেই মানুষটাকে এভাবে কষ্ট কিভাবে দিতে পারলো? নীর কাঁদতে দেখে সায়ন বলে, ভালোবাসি বলি বা না বলি, অস্তিত্বের বিচরণ তোর। আমার প্রতিটা স্পর্শে তুই ছন্দে, তুই তোর একটু আমার বুকের বাপাসটা পুরো কেঁপে উঠেছিল। তোর এই লাভ ইফেক্টের কাছে ভালোবাসার কথাটা অতি নগণ্য। তাই তো তুই আমার ভালোবাসা নাই, আমার অস্তিত্বে তুই পেরুষি। সায়নের প্রতিটা কথায় নীরের প্রতি আকাশসম ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটেছে। নীর রেলিং ঘেঁষে নিচে বসে চোখ বন্ধ করে নেয়। দুজনের হার্টবিট দ্রুত বাউন্স করছে। ফোনের ওপাশ থেকে সায়ন নীরের জোরে শ্বাস নেওয়ার আওয়াজ স্পষ্ট শুনতে পাচ্ছে। সেই সমানভাবে নীরের হৃদ স্পন্দনের শব্দেও সায়ন চোখ বুঝে নেয়। বুকের ভিতর একটা প্রশান্তির হাওয়া বয়ে যায়। শ্রাবণীকে নিয়ে হোয়াটসঅ্যাপের প্রবেশ করে দুইজনই চুপ করে দাঁড়িয়ে আছে। শ্রাবণী কাঁপা কাঁপা গলায় বলে, কিছু বলবেন না? অনেক কিছু বলবো। অতঃপর আবার নীরবতা। মাহির একটা জোরে শ্বাস নিয়ে শ্রাবণীর সম্মুখে দাঁড়ায়। অতঃপর শ্রাবণীর গালে হাত রাখে।
মাহিরের শীতল হাতের স্পর্শে শ্রাবণী কেঁপে ওঠে। মাহির স্মিত হেসে বলে, আমি ফিল্মের নায়কদের মতো বা অন্য প্রেমিকদের মতো এত নাটক বা আধিক্যতা করতে পারি না, তাই আমি সরাসরি বলছি, তোমার সাথে আমার অনেক দিন বাঁচার স্বপ্ন। এই ধরো, চুলে আসবে সাদা রং, চামড়ায় পড়বে ভাঁজ, কিংবা হাঁটার জন্য আরেকটা পায়ের প্রয়োজন হবে। যখন তোমার কথায় সবাই বিরক্ত হবে, তুমি হাসলে দেখা যাবে বয়স্ক দাঁতের ফাটল। যখন তোমার কথা সবার অহেতুক মনে হবে, তোমার সাথে আমি আরও 100 বছর বাঁচতে চাই। যতদিন নিঃশ্বাস থাকবে, যতদিন দেহে প্রাণ থাকবে, ততদিন তোমায় বলতে চাই, তুমি কি আমার হাসি মুখের আবার কারণ হবে? তুমি কি আমার শত ভুলের আবার বারণ হবে? তোমাকে আমি যতন করে বুকের পাঁজরে রাখবো। দেবে আমায় সে অধিকার? তোমাকে আমি আমার স্পর্শে শিহরিণ করতে চাই। শ্যামা পাখি, 1000 জন্ম চাই না, তোকে একটা জন্ম শুধু চাইব। বুকের ভেতরে নিঃশ্বাস জুড়ে তোকে শুধু পাবো। তোর মুখ থেকে আমি সবসময় এই ডাকগুলো শুনতে চাই। টুকটুক টুকলুস টুকাই স্বামী ব্লাবলা। দিবি অধিকার? মাহির শ্রাবণীর দিকে উত্তরের আশায় তাকিয়ে থাকে। শ্রাবণীর চোখে পানি চিকচিক করছে। আচমকা শ্রাবণী মাহিরকে জড়িয়ে ধরে। মাহির তাল সামলাতে না পেরে নিচে শুয়ে পড়ে, আর মাহিরের বুকের উপর শ্রাবণী। মাহিরের পাঞ্জাবি আঁকড়ে বলে, তোর পেটে পেটে এত টুকলুস, যা দিলাম অধিকার। 10টা না 5টা না, একটাই বড় আমার। প্রত্যুত্তরে মাহির স্মিত হেসে শ্রাবণীর মাথা উঁচু করে কপালে চুমু এঁকে বলে, পাগলি একটা। শুধুই তোর শিশু বউ। আমার শিশু বউ। মাহির শ্রাবণীকে শক্ত করে জড়িয়ে ধরে, শ্রাবণীও মাহিরকে জড়িয়ে ধরে। এরকম নতুন নতুন ভালোবাসার গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ফিরে আসবো পরবর্তী নতুন কোনো গল্প নিয়ে। এই গল্পটি আপনাদের কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এতক্ষণ আমাদের পাশে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।